গল্প প্রণয় পরিপূর্ণ। লেখিকা হুমা আবেদীন। ছোটবেলা থেকে যত্ন করা হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুলগুলো যখন অরিফাসের রশি হিসেবে ব্যবহার করতে দেখল, মৃত্যু সন্নিকটে জেনেও কেম যেন অপকৃষ্টদের মতো হেসে ফেলল শ্রেয়া। এত জোরে পেঁচিয়ে ধরেছে তানিম চুলগুলো গলায়, শ্রেয়ার মনে হলো কণ্ঠার হাড়টা বুঝি ভেঙে গেছে। হাত পাও ছোড়াছুড়ি করতে পারছে না, কারণ দুটো হাত পিছমরা করে ধরে রেখেছে ওর ননদ তান্নি, আর পা চেপে রেখেছে শাশুড়ি তনিমা বেগম। তাদের চোখে খেলা করছে খুনের নেশা। 50 লাখ টাকার জমি শুধুমাত্র এই মেয়ের জন্য হাতছাড়া হয়ে গেল। না হলে খুনি মাগির মেয়েকে বাড়ির বউ কেন করবে তারা? আচমকাই বুঝে গেল শ্রেয়া, ওর শেষ সময় উপস্থিত। ওর কি এখন কালেমা পড়া উচিত? কই, ওর কালেমা মনে আসছে না কেন তাহলে? চোখে শুধু ওর বাবার চেহারাটাই ভেসে উঠল। আহা বাবা, তুমি থাকলে কি কারো সাধ্য ছিল তোমার মায়ের এই করুণ পরিণতি? আচ্ছা, ওরা যখন শ্রেয়ার বাবাকে মেরে ফেলেছিল, ওর বাবারও কি এতটাই কষ্ট হয়েছিল? ছোটবেলায় ওর নানু গল্প করেছিল জান কবজকারী ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম নাকি ভয়ঙ্কর দেখতে হন। কিন্তু শ্রেয়া দেখল ওর সামনে কপাল থেকে দরদর করে ঘাম ঝরে পড়া, চোখ মুখ লাল হয়ে থাকা এক যুবককে, যার সাথে মাত্র 3 মাস হলো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডে এত কিছু মাথায় চিন্তা করে ফেলল মৃত্যুর প্রহর গুনতে থাকা শ্রেয়া আর বাকিরা ব্যস্ত তাদের কাজে। বরং খানিক বিরক্ত। তনিমা বেগম তো বলেই ফেলল, মাগির ঝির কই মাছে যান, মরেও না। সেই কখন থেকে ধইরা রইছি মাগিদারে। মায়ের কথা কানে যেতেই যেন একটু হাতটা শিথিল হলো তানিমের। চুলের বাঁধন ছেড়ে দিয়ে বলল, জাহেবারের মতো মাফ করে দিলাম। কাইল তোর পিড়িতে নানা ভাইয়ের কাছে যায়া কইবি ওই জমি তোর অধিকার, ওইটা তোর লাগবো। এই তান্নি ছায়রা দে এবারের মতো বেশা মাগির জেদারে। বোনের উদ্দেশ্যে হাত ছেড়ে দেয়ার হুকুম করে সেখান থেকে সরে পড়ল তানিম। মুখ বেঁকিয়ে তনিমা বেগম ও বিড়বিড় করতে করতে চলে গেলেন মেয়েকে সাথে নিয়ে। যেন শ্রেয়াকে মেরে ফেলে আপদ বিদায় করতে না পেরে অতীব হতাশ তিনি। আর কতদিন এই বেশাটারে সহ্য করা লাগবে কে জানে। একে একে সবাই ঘর থেকে বের হতেই উঠে বসল শ্রেয়া। এই যাত্রায়ও কিভাবে বেঁচে গেল নিজেও জানে না। পুরো শরীর ব্যথায় জর্জরিত, মারের কালচেটে দাগ শরীর জুড়ে। বাবাসের গালটাতে তানিম কতগুলো চোরও মেরেছে তা হয়তো ও নিজেও জানে না। ডান চোয়ালে অসংখ্য খুশি মেরেছে। বছর 30-এর শক্ত সামর্থ্য যুবক তানিমের এক একটা খুশিতে দুলে উঠেছে শ্রেয়ার চারপাশ। পৃথিবীতে আল্লাহ তাআলা এখনো ওর জন্য পানি, আলো, বাতাস, খাদ্য রেখেছেন বলেই ওর রুহ এই বেলা বের হয়ে যায়নি। তবে ওর মনে হলো শান্তি রাখতে ভুল করেছেন সৃষ্টিকর্তা। না হলে 8 বছর বয়স থেকে ওর সবকিছু লন্ডভন্ড করে গেল কি করে? মায়ের আদর, বাবার স্নেহ, ভালোবাসা সবকিছুতে পরিপূর্ণ শ্রেয়া আচমকা নিঃস্ব হয়ে গেল কিভাবে? চোখের সামনে ওর সাজানো গোছানো রঙিন দুনিয়ায় কালি লেপ্টে গেল। গলা থেকে ছাড়িয়ে চুলগুলোকে হাতে ধরে ডুকরে কেঁদে উঠে সে। কি যে করুন সেই কান্নার শব্দ। পাথরেরও মন থাকলে হয়তো গেল যেত, কিন্তু স্বামী নামক হিংস্র জানোয়ারের মন গলে না এই কান্নায়। উল্টো আশেপাশের লোক জানাজানি হবে এই অজুহাতে আরো একবার তেড়ে আসতে চায় তানিম। আবারও চুলগুলোকে দলা বাঁকিয়ে শ্রেয়ার মুখের মধ্যে ঠেসে দেয় তানিম, যেন শব্দ করতে না পারে। তোর গলা দিয়ে আর একটা আওয়াজ বের হলে আজকেই তোকে তোর বাপের কাছে পাঠাবো বেশা মাগির মায়া। হুঙ্কার দিয়ে উঠে তানিম। তানিম যেতেই উঠে দাঁড়ায় শ্রেয়া। চুলগুলো মুখ থেকে বের করার সময় আবারও এক দফা হসে তাসিল্যের সাথে আবার হেসে ফেল। সপ্তাহে 3 দিন মেহেদি পাতা, ডিমের সাদা অংশ আর জবা ফুল বেটে চুলে লাগাতো, মেথি ভিজানো নারিকেল তেল দিত। তাও আবার হোমমেড। সেই চুলি নাকি ওর ফাঁসের রশি। মানুষ দুধ গলা দিয়ে কাল সাপ পুষে ছবল খায়, আর আমি মেহেদি পাতার তেল ডিম দিয়ে নিজের মরণ ফাঁদকে মোটা তাজা করেছি এত বছর ধরে, সেই মন নেই। ইয়ে শ্রেয়া, হ্যাপসাম সেই মেনিউ। আয়নার সামনে দাঁড়িয়ে শ্রেয়াকে হাসতে দেখে চমকে গেলেন তনিমা বেগম। নিশ্চয়ই মাগি আজকের বদলা নিবে, এজন্য এত মার খেয়েও হাসছে। এত কিছু করে অন্তত এটুকু বুঝে গেছেন জমি বা টাকা কোনোটাই এই মেয়ে চাইবে না। হাজার হোক এই মেয়ের রক্ত ভালো না, খুনি রক্ত।
রক্ত কথা বলে এটা তো তিনি জানেন, আর এত অত্যাচারের পরও যখন এই মেয়ে জমি বা টাকা কিছুই আনলো না, তখন একে আর ঘরে রাখা ঠিক হবে না, সিদ্ধান্ত স্থির করলেন তনিমা বেগম। এবার তিনি ফেলবেন তার তুরুপের তাস, ইংরেজিতে যাকে বলে ট্রাম্প কার্ড। আপন ভাবনায় ডুবে থাকা শ্রেয়া জানতেও পারল না আবারও একটা ঝড় আসতে চলেছে। এই ঝড়ে এবার সবকিছু ধূলিসাৎ হবে। হুট করে চিল্লিয়ে উঠলেন তনিমা বেগম, বুদ্ধি করে সদর দরজা খুলে চিল্লানো শুরু করেছেন, মেরে ফেললো, মেরে ফেললো আমাদের। কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও আমাদের। মেরে ফেললো, এই ডাইনি মেরে ফেললো আমাদের। মায়ের হঠাৎ চিল্লানিতে বেশ ভরকে ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো তানিম। তান্নিও এলো ভাইয়ের পিছু পিছু। মায়ের কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, আবার কি নাটক? তনিমা বেগম ছেলেকে ইশারা করলেন তার সাথে তাল মিলাতে। তাদের আহাজারিতে আশেপাশের ফ্ল্যাটের সবাই আসতেই কান্নার জোর আরো বেড়ে গেল তনিমা বেগমের। কেঁদে কেঁদে প্রতিবেশীদের যা বর্ণনা করলেন তার সারমর্ম হলো পরকীয়া ও আসক্ত শ্রেয়া। তার ছেলে এই লীলা খেলা হাতে নাতে ধরেছে বলেই শ্রেয়া তাদের মেরে ফেলার প্ল্যান করেছে, বিষ মিশিয়েছে চায়। ভাগ্যিস সময় মতো তিনি দেখে ফেলেছেন, আল্লাহ সহায় ছিল বলে। প্রতিবেশীরাও আগ্রহ পেল। শ্রেয়ার রক্তই তো এমন। রাজিয়া নামক মহিলা যে কিনা নিজের মেয়ের সাথে তানিমের বিয়ের কথা বলেছিল, সে তো বলেই ফেলল, তোমরে তো আগেই মানা করছিলাম তানিমের মা, তখন শুনলা না আমাদের কথা। এই মায়ের রক্ত হইল গিয়ে খুনি গো রক্ত। তুমি ভালা মানুষই দেখাইলা, তখন বুঝো। আশেপাশে সবাই ঘাড় নেড়ে সায় জানালো, আর তনিমা বেগমকে সান্ত্বনা বাণী শোনাতে লাগলো। আচমকা চেঁচামেচিতে শ্রেয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। মস্তিষ্ক কেমন জট পাকিয়ে উঠেছিল। সে হতবাক। তার এখন কি করা উচিত? সে কি এগিয়ে গিয়ে বলবে যে সে নির্দোষ? শ্রেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে হায় হায় করে উঠল তনিমা বেগম। দেখছেন আপনারা এই কাল নাগিনী কেমনে ফোঁস ফোঁস করছে এইখানে দাঁড়ায়। এরে আমি আর আমার ঘরে রাখবো না, আমাদের মেরে ফেলবে এই নশা মা মমে। বলতে বলতে তানিমকেও খোঁচা দিলেন আঙুলের। এবার তানিম মুখ খুলল। কিভাবে শ্রেয়ার পরকীয়া ধরছে তার বিস্তারিত। অবশ্য যা যা বলল সেগুলো তো তার নেচার। শুধু নাম পাল্টে নিজের জায়গায় শ্রেয়ার নাম বলল। ততক্ষণে পুরো বিল্ডিং এর লোকজন হাজির। সে রাতে ক্লান্ত, বিধ্বস্ত, বহুগামী পেশা উপাধি নিয়ে স্বামী নামক এক নরপশুর হাত থেকে ছাড়া পেল শ্রেয়া, যদিও তাদের ভাষ্যমতে শ্রেয়া নিজেই তার প্রেমিকের সাথে বের হয়ে গেল। ডিভোর্স পেপারটাও ছুড়ে দিয়েছিল তখনই। 800 কোটি মানুষ আর 24,901 মাইল লম্বা এই দুনিয়ায় ওর কেউ নেই জীবনে। মা থেকেও নেই, বাবাহীন অনাথ, মাথার উপর ছাদ নেই। কোথায় যাবে তারও ঠিক নেই। আল্লাহ তাআলা আত্মহত্যাকে মহাপাপ কেন করলেন? অবশ্যই তিনি সর্বজান্তা, সর্বশ্রেষ্ঠ। এসব কিছুই শ্রেয়ার মাথায় এলো না। মধ্যরাতের শুনশান নীরবতা ভেঙে ছুটে চলা মালবাহী ট্রাকগুলোর দিকে খানিক সময় চেয়ে থাকলো শ্রেয়া। এই যানবাহনগুলোরও গন্তব্য আছে, শ্রেয়ার নেই। চাইলে আবারও নানা ভাইয়ের কাছে ফিরে যেতে পারত, কিন্তু অসুস্থ মানুষটাকে আর কষ্ট দিতে চায় না সে। এর চেয়ে নানা ভাই জানুক শ্রেয়া প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে ভালো আছে। মামিদের কটুকথা আর মামাদের সম্পদের শরিকের পরিমাণ বাড়াতে চায় না। সেই 8 বছর বয়স থেকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। আর কত? তারাও তাদের জায়গা থেকে ঠিক। ভুল শুধু শ্রেয়া। বাবা মা হীন অনাথ দুনিয়ায় ভালো থাকে না। এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করে এগিয়ে গেল দ্রুতগামী এক মালবাহী ট্রাকের দিকে। শ্রেয়াও থাকবে না আর এই নিষ্ঠুর ধরনীতে। আচমকা এক মেয়েকে ট্রাকের সামনে দেখে ভড়কে গেল ট্রাক চালক রফিক। অভিজ্ঞ ট্রাক ড্রাইভার কয়েক সেকেন্ডে বুঝে গেল আসল কাহিনীটা। এভাবে কত জীবন সে যেতে দেখেছে। হার্ড ব্রেক চেপেও লাভ হলো না। ততক্ষণে ট্রাকের ধাক্কার ছিটকে গেছে 22 বছরের শ্রেয়া। অহেতুক ঝামেলা এড়ানোর জন্য ট্রাকের ড্রাইভার আরো গতিতে টান দিল। রথে মাখামাখি পুরো শরীর। নাক দিয়ে নেমে আসছে গলগলিয়ে রথের রধারা। মাথা ফেটে তাও রক্তাক্ত। বড্ড অভিমান থেকে বিদায় নিতে চাইল সুন্দর এই পৃথিবী থেকে শ্রেয়া নামক হতভাগিনী, যেখানে ওর কেউ নেই। তবে ওই বলে না উপরওয়ালার খেলা। নিয়তিতে তিনি হয়তো শ্রেয়ার জন্য আত্মহত্যার মতো মহাপাপ লিখেন নাই। পিপ 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 পিপ।
এক নাগারে উৎকট শব্দটা কানে যেতেই চোখ মেলতে চাইল, কিন্তু মাথাটা যেন 10 মণ ওজন। চোখের পাতার ওজন এত হয় নাকি যে খুলে রাখাই যাচ্ছে না। একটু নড়াচড়া করতেই অসহ্য ব্যথায় ঝিমঝিমিয়ে উঠল শরীরটা। আশেপাশের পরিবেশ, সাদা বিছানা, ফিনাইলের করা ঝাঁঝালো গন্ধ, সবকিছু মস্তিষ্কে রেজিস্ট্রার হতে কিছু সময় লাগলো। এতক্ষণে বুঝলো শ্রেয়া এখনো মরেনি, বেঁচে আছে। তার ছেলের সুরে নিজেই স্বগতোক্তি করল, আসলেই আমার কই মাছের প্রাণ, কিছুতেই যেতে চায় না। জীবনের সার্কাস আরো বাকি আছে নাকি? দূর থেকে কথা ভেসে আসছে কিছু, ইংরেজিতে কেউ কথা বলছে, পারফেক্ট আমেরিকান অ্যাকসেন্ট। When she will come in her senses, doctor? She should have redeemed by now. It's been 6 days, she has not regained consciousness. Have patience, my boy, she is out of danger, she can redeem any time, till then pray for her, she has suffered a lot. Are you sure about it, doctor? ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। We have seen her wounds. Surely it was attempt to murder her, and thankfully she is in good hands now. ডক্টরের সাথে কথা বলে খুব কষ্টে নিজেকে সামলালো সাইফ। শরীরের রক্ত ফুটে ওঠা শুরু করেছে। হাতের কাছে পেলে তানিমকে হয়তো মেরেই ফেলতো, তবে এত সহজে ছাড় তারা পাবে না। আই উইল মেক শিওর তানিম, মরার জন্য ভিক্ষা চাইবি তুই। ক্রূর হাসি ফুটে ওঠে সাইফের ঠোঁটের কোণায়, যেন শিকারী কোনো বন্য প্রাণী তার অবলা শিকারের সন্ধান পেয়ে আড়াল থেকে ধাওয়া চাটছে। কেমন গা ছমছমে হিংস্রতা সেই চোখে। কেবিনের দরজা ঠেলে কাউকে ঢুকতে দেখে চকিতে তাকায় শ্রেয়া। বিস্ময়হা হয়ে চেয়ে ওই যুবকটির দিকে। শ্রেয়ার জ্ঞান ফিরে এসেছে দেখে চোখের তারা ছলছল হয়ে উঠে যুবকটির। কখনো ভেবেছিল তার বেস্ট ফ্রেন্ডের দেখা এভাবে পাবে? তুই মানে আপনি সাইফ আহমেদ? খুলনাতে আমাদের পাশের বাড়ির ওই ছেলেটা? কি সৌভাগ্য আমার, ম্যাডাম দেখে আমায় চিনে ফেলেছেন। তো এত গাড়ি থাকতে শেষমেশ আমার গাড়িটাই পেলি ঝাঁপ দেওয়ার জন্য। খোঁজা মারার মতো করে বলে সাইফ। অথচ বুকের মধ্যে যেন ঢোল পিটাচ্ছে কেউ। গতকাল পর শ্রেয়ার দেখা পেয়েছে সে। চিনতে একটু ভুল হয়নি। এটা যে আসলেই ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সাইফ বুঝতে পেরে সেও বলল, তুই ট্রাক ড্রাইভার, পড়াশোনা করিস নি তাই না? এজন্য ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করছিস। তা তুই চালক নাকি হেল্পার? ও হ্যালো ম্যাডাম, একটু অফ যান এবার। আমি পড়াশোনা শেষ করেছি, মাস্টার্স কমপ্লিট করে রিচমন্ড ইউনিভার্সিটি থেকেও আরো একটা মাস্টার্স করেছি। এত ফেলনা ভাববেন না আমায়। তাহলে ট্রাক চালাচ্ছিস কেন? এ কেমন মাস্টার্স পাশ করলি? বলেই খিলখিল করে হেসে ফেলল শ্রেয়া, অথচ চোখের কানিশে জমা হলো জল। কতদিন পর হাসল সে। তার মানে তুই ইচ্ছা করে ট্রাকের সাথে প্রেম করতে গেছিলি? এত পছন্দ হয়েছিল ড্রাইভারটাকে? জানিস লোকটার কত বড় ভুঁড়ি ছিল? তুই এখানে এনেছিস কেন আমার সাইফ? থমথমে গলায় প্রশ্ন করল শ্রেয়া। ক্যানোলা লাগানো হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিল সাইফ। নরম গলায় বলল, আমরা সেই ছোটবেলা থেকে বন্ধু শ্রেয়া। আমার বন্ধু রাস্তায় পড়ে মরে যাবে আর আমি শুধু দেখব। বল আমাকে, তুই বল আমি কি করতাম? তোর কাছে তো আমি সাহায্য চাইনি, কেন বাঁচাতে গেলি আমায়? তোর এত কষ্ট, তুই সুইসাইড করতে চলে গেলি, একবারও ভাবলি না আমার কথা? আমাকে বলতে পারতি। তোকে কত খুঁজেছি আমি জানিস। যেদিন তোর খোঁজ পেয়ে দেখা করতে গেলাম, তোর সেদিন বিয়ে ছিল। তোর বড় মামা আমাকে বলল তোর নাকি 6 বছরের সম্পর্ক ছেলেটার সাথে। তাছাড়া তোর মামা কেমন যেন এড়িয়ে গিয়েছিলেন আমাকে। 6 বছরের সম্পর্ক? কি বলিস এসব? তানিমকে বড় মামা খুঁজে এনেছিলেন। আর তুই হয়তো ভুলে গেছিস আমার মা কি করেছিল। সে তো শান্তিতে আছে, অথচ নরক বানিয়ে গেছে আমার জীবনটা। আমার কখনো মোবাইল ফোন ছিল না, ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়া আমার জন্য হারাম। যেন আমিও আমার মায়ের মতো কাণ্ড ঘটাতে না পারি। কিভাবে খুঁজে পেতাম তোকে? এসব কথা এখন থাক, তুই রেস্ট নে। আমি আছি তো। এভরিথিং উইল বি অলরাইট নাও।
আর এক ফোঁটা চোখের পানি ফেলবি না। কথাটা বলে শ্রেয়ার চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে গেল সাইফ। শ্রেয়ার সামনে ওর চোখের পানি দেখাতে চায় না। খুব ছোট্ট একটু কথা, আমি আছি তো, অথচ এই কথাটা শ্রেয়া কখনো শুনেনি, কেউ কোনোদিন বলেনি। দরজা ঠেলে আবার কেবিনে প্রবেশ করলো সাইফ। এবার ওর হাতে খাবারের ট্রে। কি রে শ্রেয়সী, জামান খাবি না নাকি ধাক্কা খেয়ে পেট ভরে গেছে? হেসে জিজ্ঞেস করলো সাইফ। জবাবে কিছু বলল না শ্রেয়া। হসপিটাল বেডটাকে সিটিং পজিশনে এনে খাবারের ট্রেটা সামনে রাখতেই মুখ কুঁচকে গেল শ্রেয়ার। এই অখাদ্য এনেছিস কেন? এগুলা মানুষ খায়। অসুস্থ হলে চিকেন স্যুপ খেতে হয় ম্যাডাম শ্রেয়সী। নেহা কর, আমি দিচ্ছি মুখে। হাত তো একটাকে গলায় ঝুলিয়ে রেখেছিস। হে হে হে, সস্তা রসিকতা ছাড় এবার। বয়স তো কম হলো না। কার বয়স বেড়েছে? গলায় হতভম্ব ভাব আনার চেষ্টা করলো সাইফ। কার আবার তোর? বয়স বেড়েই কি আর না বেড়েই কি, সে তুই তো তুই করেই বলছিস। তার থেকে নিজেকে কচি মনে করে সুখে থাকি আমি। বাই দা ওয়ে, আমি যেন তোর কত বছরের বড় মনে আছে? 4 বছর। ঝটপট উত্তর শ্রেয়ার। তো আপনাকে কি এখন কুনিশ করে স্যার বলে আপনি সম্বোধন করতে হবে? আবারও হেসে ফেললো কথার মাঝেই। এত সম্মান হজম করতে পারবেন তো সাইফ স্যার? থাক, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই করেই বল। এত বছর পর দেখা তোর সাথে। এতটুকু ছাড় দেয়া আমি সাইফ আহমেদ এই বছরে শিখে গেছি। কথার তালে তালে ঠিকই সুটটুকু খাইয়ে দিল সাইফ। একটু একটু করে ফিরিয়ে আনবে স্বাভাবিক জীবনে শ্রেয়াকে সে। জনম দুঃখী এই মেয়েটাকে আর কোনো কষ্ট স্পর্শ করতে দেবে না সে বলে বদ্ধপরিকর। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলো শ্রেয়া, আঙ্কেল আন্টি কেমন আছে? আর তোর বউ কই? কোথায় থাকে? দেখা করাবে কবে? আস্তাগফিরুল্লাহ, কি বলিস এসব শ্রেয়সী? আমার বাপ মা ভালো থাকলেও আমি এখনো সিঙ্গেল। আচমকা সাইফকে চিল্লিয়ে উঠতে দেখে ভড়কে গেল শ্রেয়া নিজেই। ভরকানো ভাব সামলে সহজ গলায় বলল, ও আচ্ছা তাই বল। তোর যে বিয়ে হবে আমি বা কিভাবে জিজ্ঞেস করতে পাই বলতো? চেহারা শুরুতের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল। আসলে বেশি আঘাত পেয়েছি মাথায় মনে হয়। মানে কি বলতে চাস? আমি দেখতে খারাপ? আমার হাইট জানিস? 6 ফুট 2। এই যে বডি দেখ, বছরের পর বছর জিম করে বানিয়েছি। স্ক্রিন টেস্ট দিলে এতদিনে বাংলাদেশের টপ হিরোদের লিস্টে চলে যেতাম। মেয়েদের লাইন লেগে থাকে আমার আশেপাশে। কিছুই জানিস না তুই। তেরে ফুলে আবার কিছু বলতে যাচ্ছিল শ্রেয়া। মাঝখানে ডক্টরের আগমনে থেমে গেল। ওর অবস্থা দেখে ঠোঁট চেপে হাসি আটকে রেখে ডক্টরের কথায় মন দিল সাইফ। Hey young lady, how are you feeling now? You have been through a lot. Take proper rest young lady. কিছুদিনের মাঝেই সুস্থ হয়ে যাবে। ষাটোর্ধ ডক্টরের কথায় সামান্য হাসার চেষ্টা করলো শ্রেয়া। আমি হাঁটতে পারবো কবে থেকে ডক্টর? ভেরি সুন মাই ডিয়ার। রুমের মধ্যে নার্সের হেল্প নিয়ে হাঁটাহাঁটি করবে আজকে। তবে বেশি না কিন্তু। থ্যাংক ইউ স্যার। ডক্টরের প্রস্থানে আবার কিছু বলতে যাচ্ছিল শ্রেয়া। ওকে থামিয়ে দিল সাইফ। হয়েছে ম্যাডাম, আজকের মতো পকপক বন্ধ। চুপ করে শুয়ে এবার ঘুমন একটু। আমি হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বলেই আবার প্রশ্ন করলো ও কোথায়? ঢাকা শেলফ কেয়ার হসপিটাল। মানে তুই আমাকে রাজশাহী থেকে ঢাকা এনেছিস? কিভাবে আনলি? হতবাক শ্রেয়া। কিভাবে আবার? তোর ইউনিকর্নে চেপে এলাম। ওই যে পিঙ্ক কালারের যেটা ছিল আমার কাছে ওইটা চেপে এলাম। সুস্থ হ, তোর সাথে দেখা করাবো। বেশ বড় হয়ে গেছে এই কয় বছরে। সাইফের তারা উত্তরে মুখ বেঁকিয়ে ঘুমানোর চেষ্টায় লেগে পড়ল শ্রেয়া, আর সাইফ আহমেদ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। 21 দিন পর। ওই বেটা, তোর কাম কাজ নাই? সারাদিন হসপিটালে পড়ে থাকিস কেন? তুই না ডাবল মাস্টার্স করলি আর পার্ট টাইম ট্রাক চালাস, সেটা কখন করিস? সারাদিন এই কেবিনে মটকা মেরে পড়ে থাকিস কেন?
পেতনি দেখি, আমাকেও দেখা। লুক অ্যাট ইউর লেফট। চোখ বন্ধ রেখেই কথাটা বলল সাইফ। সারাদিন অফিসে আজ খুব প্রেসারে ছিল। সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে এই হসপিটালে এসেছে সাইফ। কেবিনে থাকা ডাবল সিটার সোফাটায় গায়ে এলিয়ে ছিল সে। সরল মনে বামে তাকিয়ে থমকে গেল শ্রেয়া। আয়নায় ওর প্রতিবিম্ব ফুটে আছে। বিস্মিত হয়ে গেল শ্রেয়া। ভেরি ফানি। আমার সাথে 21 দিন থেকেই তোর সেন্স অফ হিউমারের উন্নতি হয়েছে। মাই প্লেজার ম্যাডাম। ঠাট্টার স্বর আর চোখ বন্ধ রেখেই হেসে ফেলল সাইফ। আজকে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার দিন শ্রেয়ার। সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু সে যাবে কোথায় এই কথা তুলতেই রেগে গেল সাইফ। তুই কোনোদিন আমাকে বন্ধু ভাবিসনি এটা আমি জানি। মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। এই শহরে আমার বাড়ি থাকতে তোর মনে হলো তোর যাওয়ার জায়গা নেই। আমিই বেউল্লু। তোকে বন্ধু ভেবে বসে আছি। হু। আচ্ছা আমার বাপ, যাব। তোর বাড়ি যাব। চল। নে চল। এখন দাঁড়িয়ে আছিস কেন? চল না জলদি। ঠিক আছে চল। তবে একটা কথা তুই ঠিক বলেছিস। কি? তুই আসলেই বেউল্লু। প্রাণ খুলে হেসে উঠল দুজনেই। গাড়ি এসে থামে এক বিশাল অট্টালিকার সামনে। লিফটে উঠে বাটন গুনে শ্রেয়া বুঝতে পারবো বিল্ডিংটা 15 তলা বিশিষ্ট আর সাইফ বাটন চেপেছে 9ম ফ্লোরে। সুতরাং তাদের গন্তব্যে এখন 9ম ফ্লোরে। দুপাশে করিডোর মতো করে মোট 8টা ফ্ল্যাট। সবশেষ কর্নারের ফ্ল্যাটটা বাস্কট দিয়ে খুলতেই করে তুলে নিল সাইফ শ্রেয়াকে। আরে কি করছিস? নামা আমাকে। পড়ে যাব তো। না, এই রাজ্যে তোকে স্বাগতম শ্রেয়সী। আমার জীবন থেকে আর কখনো হারিয়ে যাস না প্লিজ। এবার আর আমি সহ্য করতে পারবো না। কপালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়েছিল দুজন, কিছুটা কাছাকাছি। আচ্ছা আচ্ছা, এবার আমাকে নামা। তোর বাসাটা ঘুরে দেখি। এটা আমার বাসা না শ্রেয়া। তাহলে? হতবাক শ্রেয়া। এটা এখন থেকে তোর বাসা। তুই থাকবি। একা থাকতে পারবি তো? আমি আসবো মাঝে মাঝে তোকে দেখতে। তুই সাজাবি বাসাটা তোর মতো করে। আর হ্যাঁ, আমার অফিসে তোর জবের ব্যবস্থা করে দিয়েছি আমি। আমার বন্ধু এবার নিজের মতো করে বাঁচবে, যেমন চায় করবে। এটা আমার বাসা। ভাড়া দিবি মাস শেষ হলে। আপাতত কিছুটা কম রাখবো। সামনের বছর থেকে কিন্তু ভাড়া বাড়বে। তোকে মাগনা আমার ফ্ল্যাটে থাকতে দিব কেন? বলেই মুখ বাঁকালো সাইফ। বাঁকা মুখ দেখেও খুশিতে হাউমাউ করে কেঁদে ফেলল শ্রেয়া। ওর কতদিনের ইচ্ছা নিজের একটা ঘরের। সাইফ ঠিকই বুঝেছে। আজ তো 23 তারিখ। 25 তারিখ থেকে জয়েন করবি অফিসে। তোর কিসের বিজনেস? ভালোবাসার বলেই হড়বড় করে বলল গ্লাস, সিরামিক্স, সিমেন্ট আর টেক্সটাইল। আমি অবশ্য হেড অফিসে বসি আর গ্লাস আর টেক্সটাইল সেক্টরটা আমি দেখি। আর বাকি দুটো বাবার আন্ডারে এখনো। বাসা সাজানোর স্বপ্নে বিভোর শ্রেয়া। ভালোবাসা ওয়ার্ডটা হয়তো খেয়াল করেনি। মাশা আল্লাহ, তোদের তো অনেক উন্নতি হয়েছে। তোরও হবে। চাকরি পেয়েছিস না এখন? আর হ্যাঁ, রান্না বান্না কিছু পারিস? খাওয়া আজকে আমাকে। অবশ্যই স্যার। কি খাবেন বলুন? খিচুড়ি কর, সাথে ডিম টিম ভেজে ফেল। এই খিচুড়ি তোর এখনো ফেভারিট? অবাক হয়ে গেল শ্রেয়া। আই অ্যাম ইন লাভ উইথ খিচুড়ি। জলদি রান্না শেষ কর, বের হতে হবে আমাকে। লাস্ট 1 month ওয়াজ ভেরি হার্ড ফর মি। অফিস সামলে তোর মতো পেতনির দেখাশোনাও করা লাগতো। চট করে মুখ বেঁকিয়ে ফেলল শ্রেয়া। কে আসতে বলেছিল তোকে? ওই কথায় আছে না, এনিথিং ফর ফ্রেন্ডস। জানো হাজির, তুই আমার বন্ধু, তাই করেছি, আদারওয়াইজ আমার ঠেকা পড়ে নাই। ধু। নিজের নাম সাইফ বলে কি নিজেকে আসলেই বলিউড হিরো ভাবতে শুরু করলি? হিরোদের ডায়লগ দিচ্ছিস আমাকে? খিলখিল করে হেসে ফেলল শ্রেয়সী। জামান নামের অতল গহ্বরে হারিয়ে যেতে থাকা মেয়েটা যে কিনা কিছুদিন আগেও জীবনের দেনা পাওয়া চুকাতে ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছিল।
শ্রেয়া জানে না, কিন্তু ওই ট্রাকের পিছনের গাড়িটাই সাইফের ছিল। একটা মেয়ে ট্রাকের ধাক্কায় এভাবে মারা যাবে ও ভাবতেই পারেনি এটা। ছুটে যায় সাহায্য করার জন্য। উপুর হয়ে পড়ে থাকা মেয়েটাকে সোজা করতে ইচ্ছে এত করে উঠে বুকের মধ্যে। কিশোর বয়সের ভালোবাসার মানুষের এত কষ্ট যে সুইসাইডের মতো মহাপাপ করতে পিছপা হয়নি। সে কথা মনে হলে এখনো বুক কাঁপে সাইফের। হাতে গলায় মারের কালসিটে দাগগুলো জানান দেয় কতটা ভালো জায়গায় বিয়ে দিয়েছিল ওর মামারা। খিচুড়ির সুঘ্রাণে ধ্যান ফেরে সাইফের। ছোটবেলায় সে একবার ওকে খিচুড়ি খাইয়েছিল চড়ুইবাতি খেলার সময়। যদিও সেই খিচুড়ি বেশ স্বাদ ছিল, কিন্তু সাইফ আজও ফিল করতে পারে এটা খিচুড়ি নাকি রন্ধনকারীর প্রতি ভালোবাসা। আজ বুঝে সে, আর বুঝে বলেই একটু একটু করে পাল্টে দেবে শ্রেয়ার জীবন। বাসাটায় বাজার সদায় টুকটাক ছিলই, সেটা দিয়েই আধ ঘন্টায় চটপট খিচুড়ি, ডিম ভুনা আর সালাদ মেখে কতদিন পর যে শ্রেয়া তৃপ্তি নিয়ে খেল। হসপিটালের ওই অসহ্যকর ব্রেড চিকেন স্যুপ খেতে খেতে ওর মনে হয়েছিল পালাবে কিনা। ইম্মামি ছিল খিচুড়িটা। থ্যাঙ্কস ম্যাডাম শ্রেয়সী। মাই প্লেজার সাইফ স্যার। আচ্ছা শোন, টুকটাক কেনাকাটা যা লাগে করে ফেলিস। আমি কাল আসবো সন্ধ্যার পরে। তোর আশা লাগবে কেন? আমি নিজেই পারবো। অফিস অ্যাড্রেসটা দিস আমাকে। ও হিস বিফোর আই ফরগেট অ্যাবাউট ইট। এটা তোর জন্য বলেই মোবাইল ফোনের বক্সটা এগিয়ে দিল সাইফ। এটার দরকার ছিল না। আমার কিছু সেভিংস আছে, ভেবেছি ওইটা দিয়ে কিনে ফেলবো একটা ফোন। ও ভালো, সুন্দর তো তাহলে। তুই বরং ওই টাকাটা আমাকে দে। দামও পরিশোধিত হলো। নটে গাছটিও মোড়ালো। এখন ক্যাশ নেই তো? তাহলে কাল দিয়ে দিস। অবশ্য চাইলে ইনস্টলমেন্টেও শোধ করতে পারবি। 1 টাকাও ফাও ফাও তোকে দিব না আমি। আর হ্যাঁ, কফি খাওয়া আমাকে এবার। আমিও একটু দেখি। ধাক্কাধাক্কি ছাড়া আর কি শিখেছিস জীবনে? বলেই সিগারেট আর লাইটার বের করলো পকেট থেকে। বিড়ালের মতো জুলজুলে দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল শ্রেয়া। তুই সিগারেটও খাস? আন্টি জানে সিগারেট খেলে মন ভালো থাকে, তাই খেতে হয়। ট্রাই করতে চাস নাকি? বলেই সিগারেটটা এগিয়ে দিল শ্রেয়ার দিকে। নাক মুখ কুচকে পিঠের উপর আলতো হাতের তাল দিয়ে শ্রেয়া চলল কফি বানাতে। পিঠে তাল খেয়ে হতভম্ব হয়ে থাকা সাইফ, যার ঠোঁটের কোণে লেগে আছে মুচকি হাসি, ভালোবাসাকে ভালোবাসতে পারার হাসি, এখন শুধু অধিকার দিয়ে নিজের করে নেয়াটা বাকি। পরদিন সন্ধ্যায় সাইফ আবার এলো। ঘরে ঢুকতেই থমকে গেল কিছু সময়ের জন্য। 1 বেডরুমের ছোট স্টুডিও অ্যাপার্টমেন্টের চেহারায় বদলে গেছে। সাদা রং করা বাসাটার ফার্নিচারও ছিল সব সাদা। এন্ট্রান্স দরজার ডান দিকে 4 চেয়ারের ছোট ডাইনিং টেবিল, একটা রেফ্রিজারেটর আর ওভেন। ওভেন রাখা স্ট্যান্ডটাও সাদা। বাম দিকে ট্রিপল সিটার সোফা, নান্দনিক ডিজাইনের টি টেবিল, দেয়ালে ঝুলানো একটা টিভি সেট। একটাই বেডরুম বাসাটার। বেডরুম ফার্নিচার গুলোও সাদা। সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে শ্রেয়া কিনেছে হালকা আকাশি রঙের পর্দা, বিছানার চাদর, কিছু ইনডোর প্ল্যান্টস। সাদা আর হালকা আকাশি রঙের মিশ্রণে এটা যে খুব যত্নে মনের কোণে কারো বহুদিনের লালন করা শখের সুইট হোমে পরিণত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বাপরে, বাসাটার তো লুকটাই চেঞ্জ করে ফেলেছেন ম্যাডাম। স্বগতোক্তি করে শ্রেয়ার দিকে ফিরতে এবার আরো এক দফা ঝটকা খেল সাইফ। সদ্য স্নান করে উঠা এক রূপবতী যুবতী, যার হাঁটু থেকেও নিচে পড়ে থাকা চুলগুলো খোলা। কাজল চোখ আর ঠোঁটটাও কেমন যেন ভেজা ভেজা। ঘরোয়া টি শার্ট আর প্লাজোতেও কি সুন্দর লাগছে। ঢুক গিলে সাইফ। কামনা উথলে আসতে চায়, কিন্তু সে শ্রেয়ার সুযোগ কখনোই নিবে না। সাইফের হঠাৎ চোখের ভাষা পরিবর্তন ধরা পড়ে গিয়েছিল শ্রেয়ার কাছে। সে কোনো কিশোরী নয়। পুরুষের নজরের ভালোবাসা বোঝার মতো যথেষ্ট বয়স তার হয়েছে। পরিবেশের পরিবর্তন করতেই উষ্ণ সম্বোধনে সাইফকে স্বাগত জানালো শ্রেয়া। চুলগুলোকে পেঁচিয়ে খোপা বানাতে বানাতে বলল, কি খবর সাইফ স্যার? খুব প্যারায় আছেন বুঝি? তা আছে বই কি ম্যাডাম। অ্যাসিস্ট্যান্টটা ফাঁকিবাজ। কাল জয়েন করলে খবর আছে তার বলেই চোখ টিপল। কফি খাবি? না চল, আজ রাতে ঢাকা দেখায় তোকে, পথে খেয়ে নেব কিছু। তুই খেয়েছিস কিছু? নিজের উপর স্ট্রেস নিস না প্লিজ, ইনজুরি গুলো এখনো সারেনি। আচ্ছা আচ্ছা, চল যাই তাহলে।
সকাল সকাল তৈরি হয়ে নিল শ্রেয়া। আজ তার অফিসের প্রথম দিন। সকালটা শুরু করলো ফজর নামাজ আদায় করে শুকরিয়া দিয়ে। সেদিন আল্লাহ তাআলা ওকে বাঁচিয়ে দিয়েছেন আর সুখ লিখে দিয়েছেন ওর কপালে। আসলে আমরা বান্দারা বড্ড অধৈর্য হয়ে যায়, অথচ আল্লাহ আমাদের সবকিছুই দেন, শুধু একটু পরীক্ষার পর। তার লীলা খেলা বোঝা বড় কঠিন। গুলশান 2 ঠিকানা অনুযায়ী অফিস পৌঁছে রিসেপশনে নিজের পরিচয় দিতেই ওর গন্তব্য বলে দিল রিসেপশনিস্ট মেয়েটা। সাইফ স্যার ষষ্ঠ ফ্লোরে আছেন, তার ডেস্কও সেখানে। কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে কিন্নরকণ্ঠে সালাম দিল সাইফকে। ব্যাস বেচারার বিষম লেগে গেল। মে আই কাম ইন স্যার? মিস জামান, প্লিজ কাম ইনসাইড এন্ড মিট আওয়ার টিম। সো জেন্টেলম্যান, মিট মাই নিউ অ্যাসিস্ট্যান্ট শশী জামান। হ্যাভ আ সিট শশী। শিউর স্যার। আবারও বিমূর্ত সাইফ। স্যার সম্বোধনে হালকা করে রসিকতার ছোঁয়া পেল সে। এমনিতেই সে শ্রেয়াকে না দেখেই ভালোবাসার এক পাহাড় তুলে রেখেছিল নিজের মধ্যে। কিন্তু শ্রেয়াকে ইদানিং নিজের আশেপাশে দেখে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। অথচ শ্রেয়ার সামনে আমরা বন্ধু করে হেদিয়ে মরে। সাইফকে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সামান্য হাসল শ্রেয়া। ঠোঁট টিপে যে হাসিতে সাইফ শতবার ক্ষুণ্ণ হয়। আর সামান্য গলা খাকারি ওদের। ধ্যান ফেরে সাইফের। So officers, let's start the project. It will be a game-changing project of ASHO. And I'm very much hopeful of my teammates. You guys will report to Shoshi and she will let me know. If otherwise I will be there. কেবিন থেকে সবাই বেরিয়ে যেতেই সাইফ বলে উঠল, কফি বানা শশী, আর এই ইমেইল গুলো টাইপ কর। আর হ্যাঁ, 2 কাপ কফি বানাবি, কিন্তু একসাথে খায়। আর তোকে সব বুঝিয়ে দেই। এভাবেই শুরু হয়েছিল শ্রেয়ার অফিস যাত্রা। সাইফের বাবার সাথেও দেখা হয়ে গেল। শ্রেয়ার বাবার মতো এত ভালো মানুষ আর তার এত কাছের বন্ধুর অকাল মৃত্যুতে তিনি যে এত বছর পর ব্যথিত তাও জানালেন। সাইফের মাও হতবিহ্বল হয়ে গেছিল শ্রেয়াকে দেখে। 2 হাতে জড়িয়ে নিলেন মেয়েটাকে। তিনি তো বলেই ফেললেন, তাই তো বলি 14 বছর আগে যে হাসি আমার ছেলের ঠোঁট থেকে হারিয়ে গিয়েছিল তা হঠাৎ ফিরে এলো কিভাবে? সেই ছোট্ট দেখেছিলাম তোকে, পুতুলের মতো মিষ্টি মেয়েটা। আন্টিকে মনে আছে তো? কয়েক মাস পর অফিসে তো শ্রেয়ার সাথে দেখা হয় সাইফের, তাই আর ফ্ল্যাটে আসে না, যেন বিন্দুমাত্র বাঁকা নজরে কেউ শ্রেয়াকে না দেখায়। আজ কিছু কনফিডেন্সিয়াল ফাইল নিয়ে সাইফ এসেছিল শ্রেয়ার ফ্ল্যাটে। কফি খাওয়ার সময় শ্রেয়া আমদা করে সাইফকে জিজ্ঞেস করেই ফেলল ওর চিকিৎসার খরচ নিয়ে। কত খরচ হয়েছিল? ব্যাস নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারেনি সাইফ। 1 crore। কি মানে? 1 কোটি টাকা খরচ হয়েছিল আমার আর তোকে ইউনিকর্নে চেপে যে রাজশাহী টু ঢাকা আনলাম তার বিল 50 লাখ। মানে ইন টোটাল ইউ হ্যাভ টু পে 1 crore and 50 lakhs only। এটা অনলি? অবসলিউটলি নট। অ্যাট লিস্ট ফর মি অফ কোর্স। দে টাকাটা দে, ক্যাশ দিবি কিন্তু। কেমন গমগমে শোনাচ্ছিল সাইফের ভয়েসটা। ইনস্টলমেন্ট সুবিধা করা যায় না বলেই ফিক করে হেসে ফেলল শ্রেয়া। হাসিতে তো কাজ হবে না ম্যাডাম। তো কি চাই আপনার স্যার? যা চাইবো দিবি, এনিথিং। তুই তো বলিস বন্ধুত্বে জানো হাজির। দেখি কি চাস তুই? জান দেয়া গেলে দিয়ে দিব। দূরে কোথাও বাজ পড়লো নাকি? ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হলো আচমকা। তোহার টেনে নিজের গায়ের সাথে লেপটে নিল শ্রেয়াকে সাইফ। জান চায় না আমার, কিন্তু আমার জানটা তোকে দিতে চায় শশী। আমার জীবনটা তোকে দিতে চায়। যে কটা দিন হায়াত আছে এই দুনিয়ায় তোর সাথে বাঁচতে চায়। মুখ হয়ে শুনছিল শ্রেয়া, এত ভালোবাসিস আমাকে, কিন্তু এই সমাজের নিয়ম অন্য। আমি ডিভোর্সি আর তুই আনম্যারিড ছেলে। আমাদের মেলবন্ধন আদৌ সম্ভব সাইফ? আচমকা করে তুলে নিল সাইফ। ঠোঁট দুটো বড্ড টানছে আমায় শ্রেয়া। একটা চুমু খেতে দিবি? সেই কিশোর বয়স থেকে তোকে আমি ভালোবাসি। প্রায় 16 বছর তোকে না দেখেই ভালোবেসে গেছি আমি। I couldn't even forget you for a single day শ্রেয়া।
আমার মা সব জানে। আমার রকুব তো খারাপ সাইফ। ছোটবেলা থেকে এতবার এই কথা শুনেছি যে আমি নিজেও বিশ্বাস করি আমার রকুব তো খারাপ। আর ৮৭ দিনের বিবাহিত জীবনে আমি ৮৭,০০০ বার এই কথা শুনে ফেলেছি। এই কথাটুকু যথেষ্ট ছিল সাইফের সংযমের বাঁধ ভেঙে দেওয়ার জন্য। অনুমতির তোয়াক্কা না করেই ঠোঁটের সাথে ঠোঁট মেলালো সাইফ। পাগলের মতো চুমু খেতে খেতে স্বগতোক্তি করলো সাইফ। নিজেকে আর একটাও খারাপ কথা বলবি না শ্রেয়া, তুই আমার। তোর সব আমার। আর আমার রকুব তোকে খারাপও বললে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। সেই বৃষ্টিস্নাত রাতের উষ্ণ চুম্বনে যেন চুম্বকীয় আকর্ষণ ছিল। কিছুতেই নিজেকে দমাতে পারছিল না সাইফ। জৈবিক আকর্ষণ এতটাই তীব্র হয়ে উঠল মুহূর্তের মধ্যে নিজের শার্টের বোতাম খোলা শুরু করলো। অন্যদিকে সাইফের জন্য নিজের মনেও ঘনীভূত হওয়া ভালোবাসা থেকে শ্রেয়াও কেন যেন বাধা দিতে পারছিল না। হয়তো চাইছিলও না। গলার পেঁচানো ওলা টেনে ফেলে দিতে চাইল সাইফ। এর মধ্যে টি শার্ট বলে বেরিয়ে এসেছিল নগ্ন কোমরের বাঘ সুগভীর নাভিকমল। কামনা বাসনায় থাকা সাইফের জন্য আরো উষ্ণ সেই দৃশ্য। বেহায়া হাতের স্পর্শ, সেই সাথে শ্রেয়ার শরীরের হিলোল যেন আগুনে ঘিরালো। সুগভীর নাভিকমল আর সুডোর বুকের খাঁজে ডুবতে থাকা সাইফ হঠাৎ সম্বিত ফিরে পেল। শিট শিট সরি শ্রেয়া, সরি। প্লিজ মাফ করে দে আমাকে। আর কোনোদিন এরকম হবে না। মাফ কর আমাকে প্লিজ। কিন্তু সেসব শ্রেয়া শুনলে তো। আচমকা উঠে সাইফকে আবারও কাছে চাইল শ্রেয়া। প্লিজ শ্রেয়া, এরপর আমি আর নিজেকে সংযত রাখতে পারবো না। এবার শ্রেয়াও হুঁসে ফিরল। কি করছিল এগুলাও? একটা কথা না বলে বেডরুমে গিয়ে দরজায় এঁটে বসেছিল। সাইফও বেরিয়ে গেল। মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সাইফ। কতদিন তোমার আদর খায় না মা? চুলে হাত বুলাও তো একটু। শশী বেগম চেয়ে দেখলেন ছেলের মুচকি হাসি। ইদানিং এত ভালো থাকে সাইফ, দেখলেই উনার প্রাণ জুড়ায়। ছেলেটা ছোটবেলা থেকেই চাপা স্বভাবের। তিনি ভেবেছিলেন শ্রেয়া খেলার সাথী ছিল, চলে গেছে তাই ছেলের মন খারাপ। অথচ ছেলে ওনার ভালোবাসা না জানার আগে থেকেই শ্রেয়াকে ভালোবাসে। ছেলের খুশিতে তার খুশি। আর কিছু সে কখনো দেখেনি, দেখবেও না। আজ এত মায়ের আদর চায় কেন তোর? কোন কথা মানাতে চাস? উম্মুমু গেইস করো তো মা। শ্রেয়াকে বিয়ে করতে চাস তো করবি। আমার বা তোর বাবার কোনো আপত্তি নেই, ছোটবেলা থেকে দেখেছি ওকে। ওর মতো হতভাগিনী হয় না কেউ এই দুনিয়ায়। তোমরা এত ভালো কেন মা? ছল ছল চোখে প্রশ্ন করল সাইফ। তোর মা যে আমি তাই। হেসে উত্তর দেন শশী। আরো কিছুক্ষণ মায়ের কোলে শুয়ে রইল সাইফ। আজ অফিস ছুটি ছিল। শ্রেয়াকেও ডিস্টার্ব করেনি সে। একটু জ্বালাতে মন চাইছে ওকে। কাল রাতের উষ্ণ চুম্বন মনে পড়ে যায়। শ্রেয়াও তাকে কাছে পেতে চায়। আর কোনো সন্দেহ নেই, আজকে আর একটু কষ্ট করো মিস শ্রেয়সী জামান। কাল সব উসুল করে দেব। মুচকি হাসি ফুটে উঠে সাইফের ঠোঁটের কোণে। আলমিরার এক কোণ থেকে বের করে অ্যালবাম দেখতে বসেছিল সাইফ। খুব যত্ন করে রেখেছে ওর ছোটবেলার স্মৃতি। 2 বছরের ফোলা ফোলা গালের বাচ্চা শ্রেয়া ওকে কেক খাইয়ে দিচ্ছে। আরেকটা ছবিতে সাইফ ভ্যা ভ্যা করে কাঁদছে শ্রেয়ার গলার গোলাপি মালাটা পরার জন্য, আর মালাটা দুহাতে টানাটানি করছে দুজনে। গাধা ফটোগ্রাফার, আমার বেইজ্জতির ছবি তুলেছে। নিজেই স্বগতোক্তি করে সাইফ। আরেকটা ছবি স্টুডিওতে তোলা। সিঁড়িতে বসে কানে ফোন চেপে আছে দুজনে। সর্বশেষ ছবিটা শ্রেয়ার জন্মদিনের। এটাই ওদের ছোটবেলার একসাথে কাটানো শেষ ফাংশন। এর কিছুদিন পরে সেই ঝড় এসেছিল যাতে একসাথে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল কতগুলো জীবন। ছবিটায় ওদের ম্যাচিং ড্রেস পরা। দোলনায় বসে আছে দুজনে। লালার নেভি ব্লুর কম্বিনেশনের ড্রেসটা সাইফের মা গিফট করেছিল। এত বছর আগের ঘটনা, অথচ সবটুকু মনে আছে সাইফের। অত্যাধুনিক ক্যামেরা তখন ছিল না, কিন্তু প্রযুক্তির ব্যবহার করে ছবিগুলোকে এইচডি প্রিন্ট করিয়েছে। ছবিগুলো দেখে ছলছলে হয় সাইফের চোখ। 14 বছর এই ছবি দেখেই পার করেছে। ফোলা গাল, টানা চোখের গুলুমুলু মেয়েটাকে কখনো ভুলতে পারেনি।
আমজাদ আঙ্কেলের মৃত্যু, শ্রেয়ার মায়ের ধোঁকা সবকিছু যখন থেকে বুঝতে শিখেছে সাইফ, তখন থেকেই শ্রেয়াকে খুঁজে চলেছে সে। সোশ্যাল মিডিয়ায় কত খুঁজেছে। শ্রেয়ার মায়ের কাজের জন্য এলাকায় এত অপমানিত হয় ও নানুর পরিবার যে রাতারাতি কাউকে কিছু না জানিয়ে ওরা এলাকা ছেড়ে চলে যায়। উপরওয়ালার কাছে প্রার্থনা করেছে বারবার যেন তিনি মিলিয়ে দেন শ্রেয়াকে। এখন সে পেয়েছে শ্রেয়াকে, চাইলেই ছুঁয়ে দেখতে পারে তার ভালোবাসাকে। এবার তো পূর্ণ অধিকারে নিজের কাছে রাখবে। সে সময় উপস্থিত। মাম্মা, মাম্মা, দরজা খোলো। ছোট ছোট হাতে দরজার উপর চাপড় দিতে থাকা 6 বছরের বাচ্চা মেয়ে। কাজ ছাড়ানো চুলগুলো দুই দিকে ঝুঁটি বাঁধা, গায়ে সাদা নেভি ব্লুর কম্বিনেশনের শার্ট আর স্কার্ট, পায়ে সাদা জুতো, গলায় ঝোলানো পানির পট আর কাঁধে ব্যাগ নিয়ে বেশ খুশি মনে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। কারণ আজ 2 পিরিয়ড আগেই স্কুল ছুটি দিয়েছে। জলদি বাসায় ফিরেই মাম্মার আদর নিবেশে হন্তদন্ত হয়ে দরজা খুলে দিলেন বাচ্চাটার মা। মাম্মা, আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে জানো? আর তুমি দরজা খুলতে লেট করলে কেন? তুমি জানো না আই মিস ইউ আ লট। একটু চোখটা লেগে গিয়েছিল মাই বেবি। তুমি ঘুমুচ্ছিলে। হ্যাঁ তো শোনা বাচ্চাটা আমার। বাট মাম্মা দেখো, তুমি ড্রেসটা উল্টো করে পরেই ঘুমিয়ে পড়েছিল। সরল হাসিতে ঝুমঝুম করে উঠে বাচ্চাটার গলা। চমকে যায় সেই মহিলা। বাসার ভিতরে গিয়ে যেতেই ড্রয়িং রুমে বাবুল আঙ্কেলকে উস্কো খুস্কো অবস্থায় বসে থাকতে দেখে খুশি হয়ে যায় বাচ্চাটা। আরে মামুনি, স্কুল হলো? আজ একটু জলদি চলে এলে? কাল আমাদের প্রোগ্রাম আছে। স্কুল ডেকোরেশন করবে আঙ্কেল, তাই ছুটি দিয়েছে। মাম্মা তোমাকে বসিয়ে রেখেই ঘুমিয়ে পড়েছিল নাকি? ডোন্ট ওরি আঙ্কেল, আমি চলে এসেছি। না না মামুনি, আমি জাস্ট এখনই এলাম, এই ধরো 5 মিনিট। তোমার আন্টি আর জিনিয়া নেই তো বাসায়, তাই তোমার মাম্মা দাওয়াত করেছিল। ইউর মাম্মা ইজ সো সুইট। কি বলো? ইয়েস, আমার মাম্মা আর বাবা বেস্ট। ভিতর থেকে মায়ের ডাক পেয়ে উঠে যায় বাচ্চাটা। আচমকা কিছুতে পা বেঁধে পড়ে যেতে নিলে উঠিয়ে দেখে একটা জেন্টস লেদার বেল্ট হাতে তুলে নেয় বাচ্চাটা। বেল্টের কথা আমাকে বলতেই কেমন যেন হকচকিয়ে গেলেন তিনি। এগুলো রেখে ফ্রেশ হও। আমি এক কথা বারবার বলবো না। মায়ের হঠাৎ রেগে যাওয়ার কারণ ধরতে পারে না ছোট্ট সরল মস্তিষ্ক। এরপর থেকে অবশ্য বাবুল আঙ্কেলকে তেমন একটা দেখা যায় না ওদের বাসায়। বাচ্চাটা নিজের দুনিয়ায় ব্যস্ত, এসব খেয়াল করে না। বাবার স্নেহময় বৃক্ষছায়ায় বড় হচ্ছিল বাচ্চাটা, কিন্তু মায়ের নোংরা দিক তখনও ও চোখের সামনে আসেনি, কিংবা বলা যায় অতি ধূর্ততার সাথে পর্দা দিয়ে রেখেছিলেন তিনি। বেশ কিছুদিন পর বাচ্চাটা আলাপ শুনেছিল বাবুল আঙ্কেল আর আন্টির ডিভোর্স হয়ে গেছে। এই নিয়ে বাবা মাকে প্রশ্ন করে, অবশ্য উত্তর পায়নি মেয়েটা। এসব বড়দের বিষয় মা, এগুলা জানতে নেই। ব্যাস বাবার একটুকু জবাবে সব কৌতূহল শেষ। বাচ্চাটার বাবার কথা তার জন্য সব। কারণ বাবা তো বেস্ট, সে তো বেস্টটাই বলবে তাকে। সেই বাচ্চাটাই তো ছিল শ্রেয়সী জামান, আমজাদ জামানের কলিজার টুকরো। শ্রেয়াদের পাশের বাড়িটাই ছিল সাইফদের। সাইফ তখন বছরের বছর 12 কি 13-র এক বালক। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। এমনই হেসে খেলে দিন পার করা শ্রেয়ার জীবনে কালো রঙের মেঘ ছেয়ে গিয়েছিল। গড়পড়তা দিনের মতোই ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় এসেছিলেন আমজাদ সাহেব সকালের নাস্তা করতে। এরপর তিনি বেরিয়ে যাবেন। পেশায় তিনি ছিলেন উচ্চপদস্থ রেলওয়ে কর্মকর্তা। তবে আর অফিস যাওয়া হয়নি তার সেদিনের পর থেকে। সেটাই ওনার জীবনের শেষ খাবার ছিল। পরকীয়ায় আসক্ত শ্রেয়ার মা ফাহিমা আক্তার বিষ মিশিয়ে দিয়েছিল নিজের স্বামীর খাবারে। তোরপাতে থাকে লোকটা বিষের প্রতিক্রিয়ায়। জিজ্ঞেস করতে চায় কোন কারণে এইভাবে শাস্তি দিচ্ছে ফাহিমা তাকে। আজ তার কিছু হয়ে গেলে তার শ্রেয়সী যে এতিম হয়ে যাবে। অসহ্য যন্ত্রণায় ছটফটিয়ে মৃত্যুবরণ করলেন। আর পুরো তামাশাটা ডাইনিং টেবিলের অপর প্রান্তে বসে দেখল ফাহিমা। আমজাদ সাহেবের জানটা বেরিয়ে যেতেও হাফ ছেড়ে বাঁচল যেন। এবার তার আর বাবুলের এক হওয়ার কোনো বাধা রইল না। তবে কিছুদিন কঠিন শোকের নাটক চালিয়ে যেতে হবে ভেবে রেগেও গেল যেন। হুট করে বাবুল আঙ্কেল এসেছিল সেদিন শ্রেয়াকে স্কুল থেকে নিতে। তখন ওর বয়স 8। বাড়ির কাছে আসতেই ধো করে উঠে ছোট্ট বুকটা। ওর মাম্মা এভাবে কাঁদছে কেন? ও
ওদের বাসার সামনে এত মানুষ কেন? ভিতরে এসে সাদা কাপড়ে মোড়া বাবাকে মেঝেতে শুয়ে থাকতে দেখেই বুঝে যায় শ্রেয়া তার বাবা আর নেই। এভাবে কাউকে সাদা কাপড়ে মুড়ে নিচে শুয়ে রাখলে সে আর কখনো কথা বলে না, উঠে বসেও না, হাসে না, আদর করে না। মাটির নিচের ঘর বানিয়ে রেখে আসা হয় তাকে, আর কখনো সে ফিরে আসে না। স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকাভিভূত হলেন ফাহিমা চরমভাবে। অন্তত নাটকটুকু এমনই করলেন, বারবার মূর্ছা গেলেন। স্বামীর শোকে কাহিল ফাহিমা আর শ্রেয়া চলে যাবে বলে ঠিক হলো রাজশাহী ওর নানু বাড়ি। শ্রেয়া, তুই চলে গেলে আমি খেলবো কার সাথে? তোকে অমিতদের বাড়ির তেঁতুল পরে এনে দিব, প্লিজ যাস না। মন খারাপ করে পাশাপাশি বসেছিল শ্রেয়া আর সাইফ। কিন্তু মাম্মা বলেছে এখন থেকে আমাদের নানু বাড়ি থাকা নাকি সেফ। বাবা তো নেই আর। বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল শ্রেয়া। আমার রেড বলটা দিব তোকে, তাহলে থাকবি। কি উত্তর দিবে জানে না শ্রেয়া। প্লিজ জারের দুটো ফ্লাওয়ার হর্নও দিব। প্লিজ যাস না। আবার কবে ফিরে আসবি তোরা? আমি কিন্তু ওয়েট করব তোর জন্য। আচ্ছা চলে আসবো আবার, টলটল করা চোখ ভর্তি পানি নিয়ে উত্তর করে শ্রেয়া। শ্রেয়া চলে গেল রাজশাহী। সাইফও বড় হতে থাকলো। ধীরে ধীরে সে বুঝতে পারলো কিশোর বয়স থেকেই ওর ভালোবাসা শ্রেয়ার জন্য। কতদিন করে বাবাকে বলেছে শ্রেয়াদের খোঁজ নিতে, কিন্তু রাজশাহীতে শ্রেয়ার নানুবাড়ির ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে জানলেন ওনারা সেখানে আর থাকেন না। এভাবেই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ, আর গড়াতে থাকে বছরের পর বছর। মামেরা প্রথমে কিছু না বললেও ধীরে ধীরে এটা বোঝাতে শুরু করলো শ্রেয়ারা এখানে উটকো ঝামেলা। অথচ এই মামিগুলা আগে কত আদর করতে ওকে। বাবাকে ভুলতে পারে না শ্রেয়া। কতদিন বাবা ওকে ডাকে না। সাইফও নেই এখানে। মামাতো ভাই বোন গুলো ওকে কেমন যেন এড়িয়ে চলে। প্রায় 1 মাস পর হঠাৎ শ্রেয়া শুনল ওর মাম্মা নাকি কোথাও চলে গেছে। অথচ তখন ওনার ইদ্যৎকালীন সময়। এই তো মায়ের কাছে সেদিন পার্কে যাওয়ার বায়না করলে তিনি বুঝিয়েছিলেন ইদ্যৎকালীন সময় আসলে কি। স্বামী বিয়োগের পর প্রতিটা মুসলিম নারীকেই এই নিয়ম মানতে হয়। মায়ের কাছে যাওয়ার জন্য কেঁদে কেঁদে অস্থির হয় বাচ্চা মেয়েটা। অসুস্থ হয়ে গেল, সব সময় কাঁদে আর বলতে থাকে তার মাম্মাকে চায়, বাবাকে চায়। পরের অসুস্থ বাচ্চা সামলাতে বিরক্ত মামেরা মেরে বসত মেয়েটাকে। আহারে বাবার ছোট্ট পরিশ্রসী। হুট করে নিখোঁজ হওয়া শ্রেয়ার মায়ের খোঁজ পাওয়া গেল প্রায় 1.5 মাস পর। বিয়ে করেছে, তাও নাকি আবার বাবুল আঙ্কেলকে। মুহূর্তে খবর ছড়িয়ে গেল। সাথে এটাও স্পষ্ট হয়ে গেল আমজাদ সাহেবের মৃত্যু ছিল সুপরিকল্পিত উপায়ে খুন। পরকীয়ার থাবায় প্রাণ হারানো এক সৎ মানুষ। বংশের অবমাননা মেনে নিতে পারলেন না শ্রেয়ার মামারা, যার কারণে সেই ছোট বয়স থেকে শুনতে হয়েছিল অকথ্য সব কটু কথা, কিসব অদ্ভুত রুলস রেগুলেশনস ওর জন্য। দামি ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনে পড়া শ্রেয়াকে ভর্তি করা হলো স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমজাদ সাহেবের পেনশনের পুরো টাকা থাকতো বড় মামার কাছে। মামেরাও কেউ ছাড় দেয়নি। সবাই শুধু শাসন করতে চেয়েছে, যেন মায়ের মতো করতে না পারে, অথচ কখনো স্নেহের হাত কেউ রাখেনি। মামিদের কটু কথা, কখনো বেধড়ক মার থেকেও কেউ রক্ষা করেনি। অসুস্থ নানু অবশ্য শ্রেয়াকে আদর করতেন, কিন্তু তিনি গত হলেন শ্রেয়ার বয়স যখন 12। সদ্যবয় সন্ধিতে আসা কিশোরী নিজের গোপন সমস্যার কথা কাউকে বলতে পারেনি। ভেবেছিল ও হয়তো আর বাঁচবে না, কঠিন অসুখ করেছে ওর আহারে জীবন। বাবার মৃত্যু, মায়ের ধোঁকা, মামাদের রাগ, মামিদের কটু কথা শুনে এভাবেই বড় হচ্ছিল শ্রেয়া নামক হতভাগিনীটা। সামান্য থেকে সামান্য কারণে মামিরাও গায়ে হাত তুলত, খেতে দিত না। কিছুতেই ভুলতে পারে না সেসব দুর্বিষহ দিন। জানালার কাছে একটা কাকের ঠোকাঠুকিতে স্মৃতিচারণ থেকে বাস্তবে ফেরে শ্রেয়া। তখন না বুঝলেও বাবুল আঙ্কেল আর ওর মা ফাহিমার নোংরা সম্পর্ক এখন স্পষ্ট ওর কাছে। গত রাতে ও নিজেই খুব খারাপ কাজ করেছে। সাইফ নিশ্চয়ই ওকে ওর মায়ের মতো ভাবছে। ও কেন নিজেকে সংযত করল না? হিট অফ দ্য মোমেন্টে ও নিজেই আরো কাছে টেনেছে সাইফকে। 87 দিনের বিবাহিত জীবনে তনিমা বেগম কখনো তানিমকে ওর কাছাকাছি আসতে দেননি, কড়া পাহারায় রেখেছে সব সময়। জমির দলিল বা টাকা না আনলে তানিমের সাথে দাম্পত্য শুরু করতে দিবেন না তিনি। এসব ভেবেই চোখ থেকে অঝরে পানি পড়ছিল শ্রেয়ার।
এবার সাইফ ওর থেকে মুখ ফিরিয়ে নিবে। এসব ভেবেই কেঁদে চলেছে শ্রেয়া। সবাই আসলেই ঠিক, ওর রকোক্তই খারাপ। টুম করে মেসেজ টোন বেজে ওঠে। চোখ মুছে মেসেজ ওপেন করে শ্রেয়া। সাইফ মেসেজ করেছে, গেট রেডি, আই উইল বি হিয়ার ইন আ ফিউ মিনিটস। কোথায় যেতে হবে? ঝটপট রিপ্লাই করে শ্রেয়া, ইউ ডোন্ট নিড টু নো। কৃত্রিম হাসির মুখ। মেসেজ করে রেডি হয়ে নিচে নামতেই দেখা মেলে সাইফের কালো গাড়িটার। সিগারেট ধরিয়ে অপেক্ষা করছিল ওর জন্য। ওকে দেখতেই পা দিয়ে পিষে দেয় সিগারেটটা। গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে কুর্নিশ করে বলে, আসুন শ্রেয়সী ম্যাডাম, এই গাড়িতে আপনার পদধূলি দিয়ে গাড়িটাকে ধন্য করুন। শ্রেয়া ভেবেছিল সাইফ হয়তো রেগে আছে ওর উপর, কিন্তু সাইফকে স্বাভাবিক কথা বলতে দেখে খুশিতে আবারও ঝুমঝুমিয়ে ওঠে। ধানমন্ডি কাজী অফিসের সামনে থামাতেই হকচকিয়ে গেল শ্রেয়া। এখানে কি সাইফ? এখানে আমার কিছু কাজ আছে। চল নাম গাড়ি থেকে। আমি যাব না, প্লিজ শ্রেয়া। তোর পা দুটো পায়ে ধরে আমাকে আর দূরে রাখিস না প্লিজ। এটা হয়, এটা অসম্ভব। লোকে কি বলবে? তাহলে তো ওদের কথাই সত্যি হলো। প্রেমিকের সাথে পালিয়ে আমি বিয়ে করেছি। যার যা ইচ্ছা বলুক, আমি তো জানি, আমার মন জানে, তোকে আমি ভালোবাসি। এই এখানে হাত রেখে দেখ, এই হাত তোর জন্যই বিট করে আজও। শ্রেয়ার হাত টেনে নিয়ে নিজের হার্টের উপর রাখে সাইফ। আমার জীবনটা তোর নামে করে দিতে দে প্লিজ। শ্রেয়ার হাত দুটো টেনে নিজের কাছে আনে সাইফ। প্লিজ শ্রেয়া, আরেকটা বার আমাকে ভরসা কর। তোকে অমিতদের বাড়িতে তুলে এনে দিব আর রেড বলটাও দিয়ে দিব। হঠাৎ সাইফের মুখে এগুলো শুনে কেঁপে উঠে শ্রেয়া। এগুলোই ছিল সাইফের সাথে ওর শেষ কথা। এখনো মনে রেখেছে সাইফ। তাছাড়া ও নিজেও চায় একান্ত আপন কাউকে। দিন শেষে বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিতে চায়। কিন্তু আঙ্কেল আন্টি কি রাজি হবেন? তুই চল তো আগে ভিতরে, গেলেই বুঝবি। কাজী অফিসের রুমে ঢুকতেই চমকে উঠে শ্রেয়া। সাইফের বাবা মায়ের পাশে বসে আছে ওর নানা ভাই। নানা ভাইকে দেখে কেঁদে উঠে শ্রেয়া। তোর এত কষ্ট বোন আমাকে একবারও বলিসনি। সাইফ আমাদের না জানালে আমরা তো তানিমের কথায় বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করতে না চাইলে ওরা এমন পরিস্থিতি তৈরি করেছিল যে আমিও ধোঁকা খেয়েছিলাম। তোর ছোট মামা জাফর আমাদের বলেছে আসলে তানিম বাজারের প্লটটার জন্য তোকে বিয়ে করেছিল। ইকবাল নাকি ওকে আশ্বাসও দিয়েছিল ওইটা তোরই। অথচ বিয়ের পর ইকবাল পুরোপুরি অস্বীকার করে সেই কথা। এতেই রাগ বাড়ে তানিম আর ওর মায়ের। সেই রাগের বশবর্তী হয়েই এত কিছু। আমায় ক্ষমা করে দে বোন, তোকে আগলে রাখতে পারিনি। এখন এসব কথা থাক, শুভ কাজটা আগে সেরে ফেলা যাক, বলে উঠেন সাইফের বাবা তরিকুল সাহেব। এভাবেই এক সন্ধে বেলা বিয়ে হয়ে গেল সাইফ আর শ্রেয়ার আড়ম্বরহীন ভাবে। কবুল বলার সময় বারবার বাবার মুখটা ভেসে উঠছিল শ্রেয়ার মানসপটে। খুব শীঘ্রই রিসেপশন পার্টির আয়োজন করে তোকে ঘরে তুলে নেব শ্রেয়া মা বললেই জড়িয়ে ধরলেন শশী বেগম। অপরদিকে ভালোবাসার মানুষকে সিলমোহর করে নিজের নামে লিখে আবেগ আপ্লুত ছোটবেলার দুই খেলার সাথী। এখন থেকে তারা জীবন সাথী। ওয়েলকাম ইন লাইফ মাই বেটার হাফ। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোর পাশে থাকবো ইনশাআল্লাহ। আই উইল বি দ্য বেস্ট হাজবেন্ড, দেখে নিস তুই। হাতটা শ্রেয়ার মাথার উপর রেখে বলতে থাকে সাইফ। সাইফের কালো গাড়িটা যখন শ্রেয়ার বিল্ডিং এর নিচে এসে থামলো তখন রাত প্রায় 11টা বাজে। বিয়ের কাজ সেরে একটু মার্কেটে গিয়েছিল। বড় এক ট্রলি ব্যাগ ভর্তি করে বিয়ের শপিং করে দিয়েছে সাইফ। এসবের কোন দরকার ছিল না সাইফ? কেন কিনতে গেলি এত কিছু? স্বামীকে তুই করে বলছিস কেন? ব্যাগটা উঠিয়ে দিয়ে আসি চল। ইস, তুমি যে কেন উপরে যেতে চাইছো আমি জানি না ভাবছো সাইফ সাহেব, মনে মনে বলতে থাকে শ্রেয়া। আরে এটা তো ট্রলি সিস্টেম। তুই মানে তুমি লিফটে উঠিয়ে দিলেই আমি চলে যেতে পারবো। এক ঝটকায় নিজের কাছে টেনে আনলো শ্রেয়াকে। আজকে কোনোভাবেই আমাকে আটকাতে পারবেন না মিসেস আহমেদ। কাল থেকে শরীরের রক্ত গরম হয়ে আছে। তোর শীতলতা না পেলে ঠান্ডা হবে না।
আমি যাবি আজ? সারা রাত থাকবো, কোথাও যাব না। বেলেহাজ কথা শুনে কান দিয়ে ধোয়া বের হচ্ছে শ্রেয়ার। আর মোচড়ামুচি করছে ছাড়া পাওয়ার জন্য। ওর অবস্থা দেখে ছেড়ে দিল সাইফ। গাড়ি থেকে নেমে বাসার দিকে রওনা হলো নববিবাহিত দম্পতি। বাসায় এসে সোফায় গায়ে এলিয়ে বসলো সাইফ। আর শ্রেয়া গেল চেঞ্জ করতে। কি মনে করে সাইফের কিনে দেয়া বিয়ের শাড়িটা গায়ে জড়িয়ে নিল শ্রেয়া। খোলা চুলে ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ও আর রুম থেকে বের হতে পারল না। কেমন লজ্জা লাগা শুরু হলো ওর। খুঁজতে খুঁজতে বেডরুমে এসে শ্রেয়াকে এভাবে বসে থাকতে দেখে আবার ও ঘোর লেগে গেল সাইফের। সারপ্রাইজ সাইফ, শাড়িটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। সেসব কানে যায় না সাইফের। আচমকাই জড়িয়ে ধরে শ্রেয়াকে। মেঝে থেকে শূন্যে তুলে ধরেছে ওকে। শ্রেয়াও ধরে রেখেছে শক্ত করে। আজ তাদের প্রণয় পরিপূর্ণ। তার মতো হতভাগিনীর কপালেও পাগলের মতো ভালোবাসার মানুষ আছে ভাবতেই জল গড়ায় চোখ থেকে। একদম কাঁদবি না শ্রেয়া, ধমকে উঠে সাইফ। আচ্ছা বলে আবারও কেঁদে ফেলে শ্রেয়া। নববধূ শাড়ি পরা আবেদনময় রূপ সদ্য পাওয়া অধিকার আর সেই সাথে হুট করে বৃষ্টির আগমনে পরিবেশটা কেমন গরম হয়ে উঠল সহসায়। সকল সংযম টুটেন যায় সাইফের। সমুদ্রের ঢেউয়ের মতো উথলে আসা কামনায় বিছানায় চেপে ধরে তার সদ্য বিবাহিত স্ত্রীকে। অধরের গভীর চুম্বনে লিপ্ত হয়। কেমন ভাসিয়ে নিয়ে যায় শ্রেয়াকে। শার্টের বোতামগুলা টপাটপ খুলে ছুঁড়ে ফেলে দূরে যেন কুটকুট করছে ওইটাতে। লজ্জায় ঠেলে সরিয়ে বাধা দিতে চায় সাইফকে। অথচ সামান্য বিরোধিতাতে যেন আরো নতুন উদ্যম দেখা গেল সাইফের মধ্যে। পাগল করা আদর, পুরুষালী বেহায়া স্পর্শ, মেয়েলি যন্ত্রণায় চোখে জল জমা হয় শ্রেয়ার। সদ্য কেনা নতুন শাড়ি, অন্তর্বাস অহালায় পড়ে থাকে মেরুন রঙের শার্টের সঙ্গে জমিনে। 22 বছরের জীবনে পুরুষের সংস্পর্শে এর আগে না আসা শ্রেয়া সাইফের তাণ্ডবে দিশেহারা। চূড়ান্ত ভালোবাসাবাসীর সময়টায় আঙুলের ভাঁজে ভাঁজে থাকা হাত দুটো বিছানায় চেপে ধরে সাইফ বলে ওঠে, ক্যান ইউ ফিল ইট রশি? ফিল মাই প্রেজেন্স ইনসাইড ইউ, ফিল মাই লাভ ফর ইউ জান। আজ থেকে এই ভালোবাসা শুধু তোর। সাইফ আজ ব্যস্ত হয়ে আছে ভালোবাসাকে নিজের করে নিতে, তাকে আদরে আদরে সব কষ্ট ভুলিয়ে দিতে। ভালোবাসার এই যন্ত্রণাময় অধ্যায় অজানাই ছিল শ্রেয়ার কাছে। অসহ্যকর যন্ত্রণাতেও এত সুখ থাকতে পারে এই প্রথম অনুভব করল শ্রেয়া। শুরুটা যন্ত্রণাময় হলেও শেষটা ছিল পরিপূর্ণতার। আজ রাতটা থাকুক ওদের মতো। শরীরী ভালোবাসায় সাইফ আজ তার ভালোবাসাকে নিজের করে নিয়েছে। শ্রেয়াও সঁপে দিয়েছে নিজেকে। কর্কশ অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে শ্রেয়ার। ওর উপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকা সাইফের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে উঠে পড়ে। এই ঘুমন্ত বাঘকে জাগিয়ে দেওয়ার কোনো মানে নেই, দেখা গেল আবারও চেপে ধরবে। তার চেয়ে বরং ঘুমিয়ে থাক। কই পালাচ্ছেন ম্যাডাম? তুই কি ভেবেছিস আবার চেপে ধরার আগেই পালাবি? চোখ তখনও ঘুমে বন্ধ হয়ে আছে। আচমকা ঝটকা দিয়ে বিছানায় টেনে এনে শুয়ে শ্রেয়াকে চেপে ধরল সাইফ। আমার মর্নিং টি না দিয়ে চলে যাচ্ছিস কেন? সেজন্য আমাকে কিচেন পর্যন্ত যেতে হবে তো? যাওয়া লাগবে না, তুই আমার মর্নিং টি। আবারও এক পাগলাটে প্রেমিকের ভালোবাসার তাণ্ডবে পড়ল শ্রেয়া। এই অসহ্যকর ভালোবাসা তো ওরও চায়। কাশিমপুর কারাগার, ঢাকা। নারী সেল। 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক 45 বছরের মহিলা আসামি ফাহিমা আক্তার। জীবনের ভয়াবহ পাপের সাজা ভোগ করে চলেছে প্রায় 13 বছর যাবৎ। অথচ পাপ যা করেছিল তার সাজা না পেয়ে অন্য একজনের খুনের সাজা কেটে চলেছে এত বছর যাবৎ। এই 13 বছরে কেউ কোনোদিন দেখা করতে আসেনি ওনার সাথে। বাবা মা বা তার ছোট্ট ছানা শশী। শূন্যতার জীবনের হিসেবের খাতা, অথচ নিজে ভালো থাকবে সেই চিন্তা করে তো খুন করতেও দ্বিধা করেনি। ওষুধ খেয়ে নষ্ট করেছিল তার পেটে থাকা 3 মাসের ভ্রূণটাকে। আর আমজাদকে তো নিজে হাতে বিষ দিয়েছিল। আলু ফুলকপি ভাজি ছিল আমজাদ সাহেবের সব থেকে পছন্দের খাবার। সেই পছন্দের খাবারকেই বিষাক্ত করেছিল সে। মারা যাওয়ার আগ মুহূর্তেও লোকটা নিজের কথা না ভেবে শ্রেয়াকে নিয়ে ভেবেছে। কেমন আছে সেই মেয়েটা? স্ত্রী হিসেবে সে সব থেকে জঘন্য অপরাধ করেছে। মা হিসেবেও ব্যর্থ।
বাবুল ছিল আমজাদের বন্ধু। ঠোঁটে সব সময় হাসি লেগে থাকা বাবুল চমৎকার রসিকতা জানত। মাতিয়ে রাখত চারপাশটা। কিভাবে যেন বাবুলের দিকে আকর্ষিত হয়ে গিয়েছিল ফাহিমা। আমজাদ তাকে কোনো কিছুতেই বাধা দেয়নি কখনো। স্বাধীনভাবে উঠতে দিয়েছে। তার ভাইগুলোকে আমজাদ ভালোবাসত নিজের ভাইয়ের মতো। আমজাদের মতো এত ভালো স্বামী, পুতুলের মতো মেয়ে, শ্রেয়সী, অর্থপ্রাচুর্য, কোনো কিছুতেই কমতিতে ছিল না ওরা। তারপরেও নিষিদ্ধ আকর্ষণে বাবুল আর সে জড়িয়ে গেল অনৈতিক সম্পর্কে। সবকিছু ঠিক চলছিল। এর মধ্যে বাবুলের ডিভোর্স হয়ে গেলে ফাহিমাকে নিজের করে নিতে চায়। সেক্ষেত্রে বড় বাধা আমজাদ। ওকে দুনিয়া থেকে কৌশলে সরিয়ে ফেলতে পারলে আমজাদের সম্পদ, বাড়ি, গাড়ি সবই পেয়ে যাবে তারা। এভাবেই একদিন প্ল্যান করে দুনিয়া থেকে সরিয়ে দেয় আমজাদকে। আজ থেকে 14 বছর আগে ফাহিমা আর শ্রেয়া তখন রাজশাহী থাকছে ওর বাবার বাড়ি। অনেকদিন হয়ে গেছে সে স্বামী শোক করছে। এমনটাই মনে হলো ফাহিমার। এক ভোরে কেউ ঘুম থেকে ওঠার আগে বের হয়ে গেলেন ঢাকার উদ্দেশ্যে। বাবুল সেখানেই আছে। বিয়ে করে 1.5 মাস সংসারও করে ফেলল। বাবুলের জঘন্যতম রূপ সামনে এসেছিল তখন। অকথ্য গালাগালি, নিয়মিত মদ খাওয়া, পতিতালয়ে যাওয়া তার নিত্য অভ্যাস। আমজাদের টাকা পয়সা যা ফাহিমা হাতিয়ে এনেছিল সে সব কেড়ে নিল। টাকা না দিতে চাইলে ওকেও বিষ দিয়ে মেরে ফেলতে চাইত। এর মধ্যে ফাহিমার ভাইয়েরা খবর পেয়ে নিতে এলো ওদের। তখনও ফাহিমার মনে হয়নি তার ভাইদের আসল উদ্দেশ্য কি হতে পারে। ঢাকা থেকে রাজশাহী ওদের বাড়ি দুজনকে এনে বেধড়ক পিটিয়েছিল বাবুল আর ফাহিমাকে। বাবুলকে মেরে আধমরা করে অচেতন অবস্থায় ফেলে এসেছিল কোনো এক নদীর পারে। সেই যাত্রা ফাহিমা মার খেয়ে বেঁচে গেলেও বাবুল মারা যায়। পুলিশ কেস হয় ফাহিমা আর ওর 3 ভাইয়ের নামে। সেই সময় রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে প্রায় 20 লাখ টাকা দিয়ে ফাহিমার 3 ভাইয়ের নামের মামলা তুলে নিলেও ফাহিমা ছাড়া পায়নি। একমাত্র মেয়ে বলে ফাহিমার বাবা আতিয়ার উদ্দিন নিজের প্রতিপত্তি দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড থেকে রক্ষা করেন ফাহিমাকে। কেস চলে প্রায় বছর খানেক যাবৎ। তারপরে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয় সে। এরপর থেকে আর কেউ দেখা করতে আসেনি কোনোদিন ওর সাথে। ভাইয়েরা তো কবেই মুখ ফিরিয়ে নিয়েছে। আতিয়ার উদ্দিনও কোনোদিন আসেননি। বেঁচে আছেন কিনা তাও ফাহিমা জানে না। নারীসেলের কনস্টেবলের কথায় পুরানো স্মৃতিচারণ থেকে বাস্তবে ফিরে ফাহিমা। এই প্রথম তোমার সাথে কেউ দেখা করতে এসেছে ফাহিমা। এসো আমার সাথে। আমার আব্বা। না, একটা মেয়ে। নাম বলেছে শ্রেয়সী জামান। ধক করে উঠে ফাহিমার বুক। তার মেয়েটা বড় হয়ে গেছে। কত বছর হলো যেন মেয়েটার। ছলো ছলো চোখে এগিয়ে যায় সে। ভিজিটিং রুমে আসতেই দেখতে পায় ফাহিমা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা যে আমজাদের দেখলেই বোঝা যায়। বাবা, মেয়ের বড্ড মিল চেহারায়। শ্রেয়া, কেমন আছো আমার সোনা বাচ্চাটা? 2 চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চায় শ্রেয়ার। আজ তার জবাব চায়। কেন মাম্মা? সাজানো গোছানো রঙিন দুনিয়াটা নষ্ট করে দিয়েছিল। আমার বাবাকে তুমি মেরেছিলে, তাই না? এত বছর পর এসব কথা না বলে তোমাকে একটু দেখতে দাও বাচ্চাটা। একটু ছুঁয়ে দেখি আমার বাচ্চাটাকে। কত বড় হয়ে গেছে। খবরদার আমাকে ছোবে না। ওই হাতে আমার বাবার রক্ত লেগে আছে। আমরা তো ভালো ছিলাম। কেন এরকম করলে তুমি? বাবা তো তোমাকে অনেক ভালোবাসতো, তারপরও কিভাবে পারলে এটা তুমি? অঝরে কাঁদতে থাকে শ্রেয়া। উত্তর দিতে পারে না ফাহিমা, শুধু চেয়ে থাকে অবলো। 13টা বছর ধরে সাজাপ্রাপ্ত তিনি। এত বছর শুধু জীবনের হিসাব মিলিয়ে চলেছেন তিনি, যা দিন শেষে শূন্যে থেকে। পিছন থেকে কেউ একজন আগলে ধরে শ্রেয়াকে। ফাহিমা শ্রেয়ার পিছনে দাঁড়ানো যুবকের দিকে কিছুক্ষণ অবলোক তাকিয়ে অস্ফুট স্বরে বলে, সাইফ। চিনতে পেরেছেন আন্টি? তাহলে তুমি তো একেবারেই ওইরকমই আছো। চিনব না কেন? শ্রেয়া আর আমি বিয়ে করেছি আন্টি, দোয়া করবেন আমাদের জন্য। আশা করি ভালো থাকবেন। চলো শ্রেয়া। হাত ধরে টেনে শ্রেয়াকে সরিয়ে আনতে চায় সাইফ। ওই পাষাণ মহিলার ছায়াও শ্রেয়ার উপর পড়তে দিবে না সে। কিশোরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস। ঝগড়ার জেরে কিশোরীর হাতে নির্মম ভাবে খুন মা। সোশ্যাল সাইটের এই সংবাদটাই চোখ আটকে যায় শ্রেয়ার। পুরো ঘটনা পড়তেই থমকে যায় সে।
কারণ সেই কিশোরী ছিল তান্নি। বিস্তারিত সংবাদে বলা হয়, প্রাইভেট শিক্ষকের সাথে সম্পর্কের কিছুদিন পরে ধোঁকা দিয়ে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে দেয় সেই শিক্ষক। মায়ের কটু কথা সহ্য করতে না পেরে কুপিয়ে জখম করে সেই কিশোরী। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গায়ে অসংখ্য কোপের আঘাত নিয়ে। হাসপাতালে নেয়ার আগেই প্রাণ ত্যাগ করেন কিশোরীর মা তনিমা বেগম। পুলিশি হেফাজতে রয়েছে কিশোরী তান্নি। মনটা খারাপ হয় শ্রেয়ার। তান্নি ছোট মানুষ ছিল। মা আর ভাইয়ের আদেশ পালন করেছে, শুধু ওর পরিণতি এমন হোক সে কখনোই চায়নি। শ্রেয়া আরো কিছুক্ষণ ঘাটাঘাটি করল সংবাদটা নিয়ে। তানিমের ব্যাপারেও পেলে অন্য এক সংবাদ মাধ্যমে। প্রায় 4 মাস ধরে নাকি নিখোঁজ রয়েছে কিশোরীর বড় ভাই। হুট করে চাকরি হারিয়ে তার নাকি কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছিল। এরপর এক সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। পুলিশও কোনো হদিশ বের করতে পারেনি। তবে ধারণা করা হয়েছে বেশ কিছু ঋণ ছিল তার, এজন্যই গা ঢাকা দিয়ে পালিয়ে থাকে কিশোরীর বড় ভাই। মায়ের মৃত্যু বা পুলিশ হেফাজতে বোনের সাথে দেখা করতেও আসেনি। খবরটা পড়ে কিছু সময় স্তব্ধ হয়ে রইল শ্রেয়া। উপরওয়ালার বিচার বড়ই কঠিন, কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি। কয়েক মাস পর রিসেপশন পার্টির পর শ্রেয়া তখন সাইফদের সাথে থাকা শুরু করেছে। শশী বেগম আর তরিকুল সাহেবের মতো ভালো মানুষেরা এই ধরনীতে এখনো আছে বলেই ধরনীটিকে আছে এখনো। শ্রেয়ার মনেই হয় না সেই আগের এতিম মেয়েটাও। সামান্যতম স্নেহের আশায় সব সময় মুখিয়ে থাকতো সে। কিছুদিন যাবৎ সাইফ খুব ব্যস্ত, ঢাকা খুলনা করতে হচ্ছে নিয়মিত। সিপোর্টে আসা কাঁচামালে ভেজাল মেশানো হচ্ছে। সে ভেবে পাচ্ছে না ঝামেলাটা আসলে কোথায়। এই ইঁদুর বাদুড়খোর চাইনিজ গুলা কোনো ভেজাল করছে নাকি? রাতে ফিরে একসাথে খেতে বসে জিজ্ঞেস করে শ্রেয়া, আমার সাংহাইয়ে যেতে হবে শ্রেয়া। তুই না মানে তুমি যাবে। শ্রেয়া আলটিমেটাম দিয়েছে সাইফকে তুমি করে বলার। বেচারা অভ্যাস বদলাতে পারছে না। ভুলে তুই ডাকলে সেদিন মায়ের কাছে শুতে চলে যায় শ্রেয়া। ব্যাস ওই দিন রাতে ঘুমের ভবলীলাসাঙ্গ হয়ে যায় ওর। আচ্ছা ফ্যাসাদে পড়ে আছে সাইফ। ওই সাপ ব্যাং খাওয়া দেশে আমি জীবনেও যাব না। ছিয়া। নাক কুচকে উত্তর করে শ্রেয়া। আরেহনা বাঙালি রেস্টুরেন্ট আছে ওখানে। চল মানে চলো যায়। হানিমুনটা সেরে আসি। হবে না সাইফ স্যার, তুমি চলে গেলে অফিসটা দেখবে কে? বাবাও তো নেই দেশে। আমি সংহাইয়ের কাজ সেরে একসাথে ব্যাংকক চলে যাব, তারপর সারাদিন শুধু বলেই চোখ টিপে টিপল। মাথায় সারাদিন এগুলোই চলে না তোমার? ততক্ষণে কফি নিয়ে বারান্দায় বসেছে দুজন। কত কথা জমা হয় সারাদিনে শ্রেয়ার, কত কি করেছে তার ফিরিস্তি দিতে থাকে। আর সাইফ চেয়ে চেয়ে দেখতে থাকে তার কৈশোর লালন করা ভালোবাসা মেয়েটাকে, তার অর্ধাঙ্গিনীকে। চোখে মুখে উপচে পড়া খুশি মেয়েটার। শ্রেয়সী প্লিজ চল না যায় ব্যাংকক। প্লিজ। আচ্ছা একা যেতে হবে না। আমি সাংহাই থেকে ফিরে এলে একসাথে যাব। ততদিনে এই দিকে অফিসের কাজ এগিয়ে রাখবে তুমি। স্বামীর আকুতি ফেলতে পারে না শ্রেয়া। রাজি হয়ে যায়। আচমকা করে তুলে নেয় সাইফ ওকে। এগিয়ে যায় রুমের দিকে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে শোনা যায় মিষ্টি কলকলে হাসি। কিছুক্ষণের মধ্যে হাসির বদলে শোনা যেতে থাকে চাপা মেয়েলি শীতকার আর অনবরত নেয়া পুরুষালী নিঃশ্বাসে। তুষত্তা মেতে উঠে নারী পুরুষের আদিম খেলায়। সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হওয়া এই খেলায় মিটে যায় সমস্ত দূরত্ব। কেটে গেছে অনেকটা সময়। সাইফ আর শ্রেয়ার প্রথম সন্তানের আগমনে মুখরিত ওদের বাড়িটা। ছেলে শ্রেয়ান রাইফ আহমেদ, যার বয়স তখন 2 বছর। ফোলা ফোলা গালের ছেলেটা দেখতে অবিকল সাইফের মতো। বাবার মতোই অসম্ভব ভালোবাসে তার মাকে। আঠার মতো লেগে থাকে মায়ের সাথে সে। শ্রেয়াও নারী ছেঁড়া ধন, ছেলেটাকে কাজ ছাড়া করে না কোনো সময়। মা ছেলের অতিরিক্ত ভালোবাসায় বেচারা সাইফ চেয়েছে একটা। কি রে বেটা, তোর দাদাভাই যে বাইরে যাচ্ছে, তুই না যেয়ে মায়ের কোলে বসে আসিস কেন? জানা বাপ আমার। চল আমি দিয়ে আসি। দাদাভাই অনেক কিছু কিনে দিবে তোকে। ওকে এভাবে তাড়াতে চাইছিস কেন? তুই আমাকে তুই করে বলিস তখন কিছু হয় না। আর আমার সামান্য স্লিপ অফ হাং হলেই যত নখরা করিস তখন। রেগে গেল সাইফ। আবারও কোলে তুলে ছেলেকে তরিকুল সাহেবের কাছে গজাতে চায় সে।
একবার ছেলেকে সরাতে পারলে শ্রেয়াকে নিয়ে সে বগার পার। সারাদিনে আর দেখা যাবে না তাকে, এই প্ল্যানে আছে সে। শোনা বাচ্চা শ্রেয়ান, চলো যায়। দাদি তোমার ওয়েট করে আছে বাবা। দাদির কথা শুনেই চলে যায় শ্রেয়ান। দাদি তো তার মায়ের মতোই প্রিয়। একদিন ছেলেকে নিয়ে পার্কে এসেছে শ্রেয়া। বাচ্চাদের সাথে খেলতে দিয়ে পার্কের বেঞ্চিতে বসে দেখতে থাকে অদূরে থাকা ছেলেকে। হঠাৎ নাকে কেমন উৎকট গন্ধ টের পায় সে। এদিক ওদিক তাকিয়ে দেখে অদূরেই পড়ে রয়েছে মানসিক ভারসাম্যহীন এক পাগল। সারা গায়ে থকথকে হলদে রেখা, গড়িয়ে পড়ছে পুজ। হামাগুড়ি দিয়ে পাগলটা ওর সামনে দিয়ে চলে যায়। যাওয়ার আগে এক পলক তাকায় ওর দিকে। গা গুলিয়ে ওঠে শ্রেয়ার। পাগলটার চেহারা কেমন চেনা চেনা লাগে শ্রেয়ার কাছে। চোখ দুটো চেনা লাগছে। এই চোখেই একদিন নিজের মৃত্যু ফুটে উঠতে দেখেছে শ্রেয়া। তানিম। স্বগতোক্তি করে শ্রেয়া। আবারও গা গুলিয়ে বমি চলে আসে ওর। বিকালে অফিস থেকে ফিরে শুনে মা ছেলে পার্কে আছে। ব্যাস সাইফ ও হাজির। নিজের ঔরজাত সন্তানকে চোখের সামনে দেখতে যে কতটা প্রশান্তি পাওয়া যায় শ্রেয়ান জন্মানোর পর টের পেয়েছে সাইফ। শ্রেয়ার কাছে আসার আগেই দেখতে পায় পাগল লোকটাকে ওর সামনে দিয়ে যেতে দেখে কেমন স্তম্ভিত হয়ে আছে শ্রেয়া। ক্রূর হাসি ফুটে উঠে ওর ঠোঁটে। নিজের এই রূপ দেখাতে চায় না ও শ্রেয়াকে। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে সে। তানিমের এই অবস্থাও করেছে। মানসিক ভারসাম্যহীন না তানিম। এই জন্যই শ্রেয়াকে দেখে তাকিয়েছিল ওর দিকে। ভয় জন্য দিয়ে এভাবে ওর শরীরের অবস্থা করেছে সাইফ। নিয়মিত খোঁজ রাখে তানিমের, যেন মরে না যায়। অসুস্থ বেশি হয়ে গেলে চিকিৎসা করিয়ে আবার প্রয়োজন ইনজেক্ট করাই। এত সহজ করে তো মরতে দিবে না ও তানিমকে। মরার জন্য তোড়পাতে হবে, প্রার্থনা করতে হবে বারবার। অসহায়ত্ব হারে হারে টের পেতে হবে তানিমকে। একদিন খবর এসেছিল সাইফের কাছে, চলন্ত ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়েছে তানিম। ঠিক হয়তো সেভাবে যেভাবে শ্রেয়া ঝাঁপিয়েছিল। হসপিটালের করিডোরে শ্বাস আটকে দাঁড়িয়ে আছে সাইফ। লেবার রুম থেকে ক্রমাগত চিৎকার ভেসে আসছে শ্রেয়ার। ওর সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য শ্রেয়ার কষ্ট দেখলে ভালোবাসাটা আরো বেড়ে যায় হুড়হুড় করে। কিছুক্ষণ পর নার্স এসে তোয়ালে পেঁচানো বাচ্চাটা এনে কোলে দেয় সাইফের। শ্রেয়ানকে কোলে নেয়ার সময় ওর হাত কাঁপেনি, কিন্তু নার্স যখন বলল কন্যা সন্তানের জন্য আপনাকে অভিনন্দন, ব্যাস হাত কাঁপা শুরু হয়ে গেল সাইফের। তার ঘরে আল্লাহ রহমত পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার দরবারে লাখো শুকরিয়া। মেয়েকে কোলে নিতেই জল গড়িয়ে পড়ে সাইফের চোখ থেকে। প্রশ্ন করে নার্সকে, আমার ওয়াইফ, উনি ঠিক আছেন? আপাতত উনার বিশ্রাম প্রয়োজন। শশী বেগম এগিয়ে এসে নাতনিকে কোলে নিতে চান। মাকে দেখে ভীষণ আবেগাপ্লুত কণ্ঠে সাইফ বলে, আমার মেয়ের বিয়ে দেব না মা কখনো। নিজের কাছে রেখে দেব ওকে। কোনো কষ্ট ওকে টাচ করতে পারবে না মা। আচ্ছা দিস না, আপাতত আমার করে দে। মেয়েটাও তোর মতো দেখতে হয়েছে অবিকল। মাশাআল্লাহ। অমায়িক হেসে নাতনিকে বুকে জড়িয়ে নেন তিনি। সদ্যজাত সন্তান কোলে নিয়ে অঝরে কেঁদে ফেলল শ্রেয়া। সেদিন ট্রাকের নিচে পড়ে মরে গেলে এই ছোট্ট পরীকে হারাতে হতো তার। মাকে কাঁদতে দেখে শ্রেয়ান আর সাইফ একসাথে ছুটে এলো। আগলে ধরে বাপ ছেলে মিলে শ্রেয়াকে। আজ সত্যিকার ভাবে পরিপূর্ণ তাদের প্রণয়। সমাপ্ত। নোট: গল্পটা কার কেমন লাগবে আমি জানি না। অনেকের কাছে মনে হতে পারে মডার্ন সিন্ডারেলা লিখেছি, কিন্তু এটা আমার বাস্তব অভিজ্ঞতা। 2004 সালে লম্বা চুল পেঁচিয়ে আমার খুব ক্লোজ একজন রিলেটিভকে যৌতুকের জন্য মেরে ফেলা হয়েছিল। শ্রেয়া বেঁচে গেলেও বিপাশা নামের আমার সেই আত্মীয় বাঁচতে পারেননি। মেয়ের অকাল মৃত্যু মেনে নিতে না পেরে 9 মাসের মাথায় মেয়েটার মা ব্রেইন স্ট্রোক করে মারা যান। এর 3 দিন পর স্ত্রী কন্যার মৃত্যু মানতে না পেরে তার বাবাও মারা যান। পুরো পরিবারটা বছর পেরোনোর আগেই শেষ হয়ে যায়। পৃথিবী থেকে নরপিশাচের কবলে পড়ে বিদায় নেয়া বিপাশা নামের সেই বোনটার জন্য সবাই দোয়া করবেন। আসুন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করেন, আমিন। আমজাদ সাহেবও একজন বাস্তব চরিত্র।
অমায়িক রেলওয়ে কর্মকর্তা ঠিক এভাবেই 90 দশকে জীবন হারিয়েছেন। তার আসল নাম আমি উল্লেখ করলাম না। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা ওনাকেও জান্নাত নসিব করুন। আমিন। আপনারা যারা এই গল্পটা পড়বেন তাদের জন্য মন থেকে দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।